শিমুল ফুল লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব ৪৬। শিমুল বাড়িতে যায়। গ্রামে এসে তার মাকে না দেখে চলে যাবে, কখনোই না। সেই কত মাস ধরে মায়ের মুখটা দেখে শান্তি নেওয়া হয় না। রাবেয়া প্রায় ফোন করে কান্নাকাটি করে। তাই শিমুল সকালে ঘুম থেকে উঠে পুষ্পর থেকে বিদায় নিয়ে বাড়িতে গেল। তার মনের ভাব মায়ের কাছে ঘণ্টা দুয়েক থেকে ঢাকা চলে যাবে। শিমুল বাড়িতে ঢুকছে। যেই বাড়িতে শৈশব থেকে যুবক হয়েছে, আজকে সেই বাড়িতে ঢুকতেই শিমুলের কেমন অস্বস্তি লাগছে। হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল বলেই এমন লাগছে। রাবেয়া ছেলেকে দেখে আবার কান্নাকাটি শুরু করেন। দুজনে সোফায় বসে কথা বলার এক পর্যায়ে শওকত হাওলাদার আর মজিব হাওলাদার বাড়িতে আসে। তারা কেউই ড্রয়িং রুমে শিমুলকে আশা করেনি। শওকত হাওলাদার গলা ছেড়ে ফুলিকে ডেকে পানি দিতে বলে ড্রয়িং রুমে আসে। শিমুলকে দেখে কিছুটা চমকে যায়। শিমুল অপ্রস্তুত হয়ে নড়েচড়ে বসে। তারপর কাটকাট গলায় বলল, কেমন আছেন? শওকত হাওলাদার নিজের ঘরের দিকে পা বাড়াচ্ছিল, কিন্তু শিমুলের কথা শুনে দাঁড়ায়। আস্তে করে সোফায় বসে পূর্ণদৃষ্টি মেলে শিমুলের দিকে তাকায়। ছেলেটা কি একটু শুকিয়ে গিয়েছে হয়তো? শওকত হাওলাদার ইদানিং বেশ শূন্যতা অনুভব করেন। শিমুল ছাড়া যে তিনি কতটা অচল তা হাড়ে হাড়ে টের পান। আস্তে করে বলল, ভালো। তোমার কি অবস্থা? শিমুল তার আম্মার দিকে তাকায়। রাবেয়া অবাক হয়ে স্বামীকে দেখছে। শিমুল বলল, আলহামদুলিল্লাহ গু। মজিব হাওলাদার ঠেস দিয়ে বলল, কি করছ ঢাকা? গার্মেন্টস কাজ করছ নাকি? বাবার কথায় শওকত হাওলাদার বিরক্ত। ছেলেটাকে এসব না বললে হচ্ছে না। মজিব হাওলাদারকে কিছু বলার আগে শিমুল জবাব দেয়। শিমুল মুচকি হেসে মজিব হাওলাদারের দিকে তাকায়। গার্মেন্টসে কি মানুষ কাজ করে না? গরু ছাগল কাজ করে নাকি? তাহলে গার্মেন্টস নিয়ে এত অবহেলা কেন? অনেক মানুষ আছে গার্মেন্টসে কাজ করে সংসার চালায়। শিমুল থামার পরে রাবেয়া গর্বের সাথে বলল, আমার শিমুল ভার্সিটির প্রফেসর গু। শওকত হাওলাদার চমকে শিমুলের দিকে তাকায়। প্রফেসর? উনার চমকে তাকানোটা শিমুলের চোখে পড়ে। ভেবেছিল কিছুক্ষণ থাকবে, কিন্তু তা আর সম্ভব না। পেশকারা শুনে হতভম্ব। শিমুল ভার্সিটিতে পড়ায়, বেতন কত? গলা বাড়িয়ে বলল, ভাই তোর বেতন কত রে? পেশকারার কথা শুনে শিমুল হাসে। ভাই, কত যন্ত্রণা যে এই মহিলা তাদের দিয়েছে তা তারাই জানে। সে দাম্ভিকতার সাথে বলল, বউ পালতে পারছি কি? শিমুল কোনো কথার পিঠে এই কথাটা বলেছে শওকত হাওলাদার ঠিক বুঝতে পারছে। আজকে তার মনে হচ্ছে এত ছোট একটা মেয়ের সাথে তারা একটু বেশি অন্যায় করে ফেলেছেন। এতটা না করলেও হতো। আর পুষ্পর সাথে এমন না করলে হয়তো শিমুলও ঢাকামুখী হতো না, আর তার এই দুর্দশার দিনও আসত না। শিমুল উঠে দাঁড়ায়। হাতের ছাইরমা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। মা, আসি তাহলে? রাবেয়া বাত সাধে। আব্বা দুপুরে খেয়ে যাগু। না আম্মা, রাস্তায় অনেক জ্যাম থাকে। আসি। শিমুল চলে যাচ্ছে। শওকত হাওলাদারের বলতে ইচ্ছা করে, শিমুল আর ঢাকায় যাওয়ার কি দরকার? বাড়িতেই থেকে যা না, তুই না থাকলে বাড়িটা খালি খালি লাগে। আবার আমার হয়ে কাজ কর, তোকে ছাড়া আমি অসহায়। কিন্তু দাম্ভিকতার জোরে হেরে যাওয়ার জেদে নিজেকে আর মেলে দেয়া হয় না। মায়াটা মনের গহীনে চলে যায়। পেশকারা কিছু বলতে চাইলে শওকত হাওলাদার চোখ রাঙায়। উনারা আজকেও এত কথা কিভাবে বলে? উনারাই যত নষ্টের মূল। শিমুল চলে যায়। সময় তার গতিতে ছন্দ করে চলছিল। পুষ্পর আর মাত্র 2টা পরীক্ষা বাকি। মিজান শেখের আসতে একটু দেরি হয় বিধায় দুপুরে ভাত খেতে 3টা বেজে যায়। টেবিলে গিয়ে পুষ্প দেখে গরুর মাংস রান্না হয়েছে। গরুর মাংস দেখেই কিনা শিমুলের হাস্যোজ্জ্বল মুখটা চোখে ভেসে উঠে। তার শিমুল যে গরুর মাংস পছন্দ করে। রোকসানা পুষ্পর প্লেটে মাংস তুলে দেয়। পুষ্প খায় না, চুপচাপ মাংসের দিকে তাকিয়ে আছে। টাকার অভাবে ঢাকা যাওয়ার পরে আর মাংস কিনা হয়নি, খাওয়াও হয়নি। এই 2 মাস ধার দেনা, ফ্ল্যাট অ্যাডভান্স ভাড়া আর টুকটাক কেনাকাটা দিয়েই টাকা ফুরিয়ে গিয়েছে। এই মাংস তরকারি পেলে শিমুল অনেকটা ভাত খেতে পারত। কি জানে আজকে দুপুরে কি খাবে? এই তরকারি কি পুষ্পর গলা দিয়ে নামবে? বুকটায় জ্বালা পোড়া হয়। সামান্য একটা তরকারিই তো, তাও কেন জানি পুষ্পর চোখ ভরে পানি আসে। মা বাবার সামনে পানি দেখাতে চায় না বিধায় উঠে বলে বাথরুম থেকে আসছি। রুমে গিয়ে মায়ের মোবাইল দিয়ে শিমুলকে ফোন দেয়। শিমুল তখন ভাত খাচ্ছিল। ফোন ধরে অস্পষ্ট গলায় বলল, পাখি ভাত খাচ্ছি। এত দেরি কেন?
মাত্র ভার্সিটি থেকে আসলাম গ। পুষ্প জবাবে বলে। কি দিয়ে খাচ্ছ? সকালে তাড়াহুড়োয় রান্নার সময় পাইনি। তাই আজকের স্পেশাল মেনু ছিল মসুর ডাল আর ডিম ভাজি। মাত্র এসেছি, রান্নার সময় পাইনি, সকালের যা ছিল তাই খাচ্ছি গু। পুষ্পর গলা ধরে আসে। কোনমতে বলল, তোমার খাওয়ার খুব কষ্ট হচ্ছে তাই না? না রে বউ, কোনো কষ্ট হচ্ছে না। গলি তুমি কি এসব নিয়ে টেনশন করছো? আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বলবে না গি। শিমুল কাঁধ বাঁকিয়ে মোবাইল কানে ঠেকিয়ে বেসিংয়ে প্লেট ধুয়ে রাখে। আসলেই তার খাবারে একটু সমস্যা হচ্ছে, কিন্তু পুষ্পকে এসব বলা যাবে না। সে জানে মেয়েটা তাকে নিয়ে কতটা টেনশন করছে। পুষ্পর কথা পাত্তা না দিয়ে বলল, আরে না গি। পুষ্প কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎ ফুপিয়ে উঠে বলল, মিস করছি। কবে আসবে? শিমুল হাসে। পুষ্পবিহীন ফ্ল্যাটটা তার কাছে খুব অসহ্য লাগছে। পুষ্পর শূন্যতা বুকের গভীরে ঘুচিয়ে বুকটা রক্তাক্ত করছে। সেও তো রাজ্যের মিস করছে তার পুষ্পরানীকে। আদুরে গলায় বলল, এখন তো আসতে পারব না সোনাগি। পুষ্প অভিমানে টলমল করে বলে, না কেন? তুমি কি আমাকে মিস করছো না? আমাকে বুকে না নিয়ে ঘুমাতে পারছ? আমি তো পারছি না। এমন কেন তুমি? শিমুল হাসে। এটা ঠিক প্রথম কয়দিন পুষ্পকে ছাড়া ঘুমাতে কি যে খারাপ লাগত। কতদিন ধরে মেয়েটা বুকে ঘুমায়, হঠাৎ করেই শূন্যতায় শিমুলের চোখের ঘুম চলে গিয়েছিল। কিন্তু কয়দিন যাওয়ার পরে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে। কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস, বুকে মানাতে বলল। ঢাকা আসলে সারাক্ষণ বুকে নিয়ে রাখব। হলো? না হলো না। আমার আজকেই চাই। চাই মানে চাই। পরীক্ষাটা শেষ হোক, গিয়ে নিয়ে আসব। এর মাঝে আর যাব না। আমি গেলেই দেখেছি তোমার পড়া হয় না গিয়ে। আমি পড়ব। প্রমিস। আসো প্লিজ। ওরে আল্লাহ, বুটা কি খুব মিস করছে? পুষ্প আহ্লাদে গলে যায়। ঘ। কিন্তু ভার্সিটিতে ক্লাস পরীক্ষা আছে। খাতা টাতা দেখতে হবে। খুব ঝামেলায় আছি। পুষ্প বুঝল শিমুল আসবে না। মন খারাপ করেই ফোন কাটে। কালকে শুক্রবার, কিন্তু শিমুল আসবে না। চুপচাপ ভাত খেতে যায়। অল্প একটু ভাত খেয়ে উঠে পড়ে। রাত তখন কয়টা জানা নেই। পুষ্প অনুভব করে তাকে আষ্টেপিষ্টে কেউ জড়িয়ে আছে। ছোঁয়াটা, গায়ের গব্ধটা, বুকের হৃদস্পন্দটা পুষ্পর খুব পরিচিত। আধো ঘুমের মধ্যেই বুঝল এটা শিমুল। হুট করে চোখ খুলে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। শিমুল হাসছে। পুষ্প অবাক হয়। শিমুল যে, তার কি আসার কথা ছিল, সে তাহলে পুষ্পর ডাকে সাড়া দিতেই এসেছে। মস্তিষ্কটা ঘুম থেকে জেগে খুশিতে ভরে গেল। বিড়ালের মতো শিমুলকে জড়িয়ে ধরে। সত্যি এসেছ? শিমুল হাসে। আহ্লাদে শামিল হতে তার কোনো কালেই আপত্তি ছিল না। ফোনেই বুঝেছিল আজ রানীর মন খারাপের দিন। এত দূর থেকেও ঠিক প্রেয়সীর মিন খারাপের আঁচ টের পাচ্ছিল। শিমুল থাকতে তার শিমুল রানীর মন খারাপ থাকবে? অসম্ভব, তাই তো ছুটে আসা। পুষ্পকে ঘুমোতে দেখে আর জাগাতে ইচ্ছে করেনি। ফ্রেশ হয়ে শাশুড়ির আপ্যায়নে খাবার খেয়ে এসেছে। রুমে এসে এলোমেলো বুটাকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারেনি। পিছন থেকে আদুরে স্পর্শে জড়িয়ে নিয়েছে। শিমুল জানে পুষ্প জেগে যাবে। হলও তাই। জি। রানী হুকুম করল না আসলে যে গর্দান যাবে। আমি এত তাড়াতাড়ি গর্দান হারাতে চাই না গে। পুষ্প খিলখিল করে হেসে উঠে। এই পুরুষটা তাকে এত বুঝে। তার ছোট ছোট ইচ্ছাগুলোকে এত প্রাধান্য দেয়। তার মনের রাজ্যে সুখের বন্যা বইয়ে দিতে একটুও কিপটামো করে না। গর্দান চাই না। আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তাহলে খুশির প্রতিদান কি দিবে? পুষ্প চোখ পিটপিট করে তাকায়। দুষ্টুমির গলায় বলল, চকলেট। আমাকে বাচ্চাদের খাবার দিচ্ছ কেন? আমি কি বাচ্চা? অন্য কিছু দাও। বড়দের কিছু। বড়দের কিছু মানে? শিমুল বাম চোখ টিপে বলল, থাকে না কিছু মিছু গু। পুষ্প কথার সুর ধরতে পেরে বলল, ওরে দুষ্ট। শিমুল ভ্রু নাচিয়ে বলল, ওরে বাটপার, আমি দুষ্টু? আরেকজন যে আমার দহনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তার মতলব কি? পুষ্প মুচকি হেসে শিমুলের আদুল বুকে নাক ঘষে। কোনো মতলব নেই শিমুল ভাই। শিমুল শক্ত হাতে পুষ্পকে ধরে নিজের বুকের উপরে উঠিয়ে নেয়। ফিসফিস করে বলল,
আপনি কি মনে করেছেন আমি আপনার মতলব বুঝি না? উপর হওয়াতে পুষ্পর বেনিচুল সামনে লুটিয়ে পড়ে। দূর! এসব না গি। তাহলে কোনস বরকে মিস করতে পারি না নাকি? শিমুল পুষ্পর বেনি পেছনের দিকে ঠেলে দিয়ে বলল। আমি তো বুঝি গো সুন্দরী উ। পুষ্প শিমুলের গালে হাত রাখে। তোমাকে ভীষণ মনে পড়ছিল। মনে হচ্ছিল তোমার বুকে গেলেই শান্তি লাগবে গে। শিমুল তার হাত দিয়ে পুষ্পকে বুকে নিয়ে বলল। শান্তি লাগছে? ভীষণ। তোমার বুকে আমার এত শান্তি লাগে গি। শিমুল চোখ বন্ধ করে পুষ্পর বুকের ধুকপুকানি অনুভব করে। পুষ্প এই মুহূর্তে উপলব্ধি করে শিমুল ভয়ঙ্কর প্রেমিক, ভয়ঙ্কর স্বামী। সঠিক মানুষটা যদি পাওয়া যায় তাহলেই সুখের প্রহর শুরু। এক জীবনে প্রেমিককে স্বামী হিসেবে পাওয়া বড় সৌভাগ্য, এমন সৌভাগ্য সবার হয় না। যার হয় সে নিঃসন্দেহে ভাগ্যবতী। পলাশ স্তব্ধ হয়ে বসে আছে, তার হাতে প্রেগন্যান্সি কিট। তাতে স্পষ্ট দুটো লাল দাগ জ্বলজ্বল করছে। নিধি পাশে দাঁড়িয়ে আছে। উত্তেজনায়, খুশিতে পলাশের গলা শুকিয়ে যায়। শুকনো ধোক গিলে বলে, আমার কান্না আসছে কেন নিধি? নিধি মুখে হাত চেপে কেঁদে দেয়। তার পেটে অন্য কেউ ভাবতেই শরীর শিরশির করে উঠে। শিমুল বিছানা থেকে ফ্লোরে বসে নিধিকে টেনে কাছে নেয়। পেটে মাথা ঠেকিয়ে বলে, আম্মু আমার কথা শুনতে পাচ্ছ? আমি আজকেই জানলাম তুমি আসছ। আমার না কাঁদতে ইচ্ছে করছে। আম্মু, তোমার পাপা তোমার জন্য অপেক্ষা করছে। লাভ ইউ আম্মু। পলাশের পাগলামি দেখে নিধি হাপুস নয়নে কাঁদে। পলাশ নিধিকে বুকে জড়িয়ে ধরে। তোমাকে কি দেব নিধি? আমাকে এত ভালো একটা খবর শোনালে উ। মা বাবাহীন এতিম মেয়েটা নিজের একান্ত কেউ আসবে শুনে খুশিতে আর্তহারা। পলাশের কথা শুনে বলল, কিছু লাগবে না গি। পলাশ নিধির কপালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ নিধি, আমাকে এত সুখ অনুভব করানোর জন্য উ। বাবা মা হওয়া এত সুখের কেন? খবরটা পাওয়ার পর থেকেই কেমন সুখের পর্দা দুজনকে ঘিরে রেখেছে। একটা সংবাদ যে এত মিষ্টি হতে পারে জানা ছিল না। এই সুখের রেশ তারাই অনুভব করতে পারবে যারা মা বাবা হয়েছে। কি বুক ধুকপুকানি অনুভূতি! পলাশ বারবার নিধির পেটে হাত বুলাচ্ছে। নিধি হেসে বলল, এখনো কিছুই হয়নি গ। তাতে কি, আস্তে ধীরে হবে। আমি তো অপেক্ষা করব। তাই না আম্মু? পলাশ নিধির পেটে চুমু খায়। এত যত্নে চুমু খাচ্ছে মনে হচ্ছে এটা নিধির পেট না, এটা সদ্য জন্মানো কোনো বাচ্চা। পলাশ ভাবে এত খুশির সংবাদ তার আম্মাকে বলা অতি আবশ্যক। পলাশ রাবেয়াকে ফোন দেয়। আম্মা, রানী না রাজা চাই তোমার? চলবে। আজকে সবার কমেন্টের রিপ্লে দিব। অবশ্যই যুক্তিপূর্ণ মন্তব্যের রিপ্লাই দেব। শিমুল ফুল। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব ৪৭। ফুটফুটে মেয়েটা ছোট হাতে তার বাবার বৃদ্ধাঙ্গুলি চেপে ধরে রেখেছে, সে হয়তো জানেও না এটা তার বাবা। পিটপিট করে সে আশেপাশে তাকাচ্ছে। পলাশ মুগ্ধ চোখে তার সদ্য জন্মানো মেয়েটার দিকে তাকিয়ে আছে। তার চোখে যে কখন পানি জমল সে বুঝতে পারল না। বাবা হওয়া এত সুখের কেন? বুকটা কেমন ভারী ভারী লাগছে। আল্লাহর দেয়া বড় নিয়ামত পেয়ে পলাশ মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। তারপর সে আস্তে করে বলে, আসসালামু আলাইকুম আম্মু। আব্বুর রাজ্যে আপনাকে স্বাগতম গু। নিধি পলাশের হাজারো খুশির ফোয়ারা বয়া মুখের দিকে তাকিয়ে বলল, বাবুর কানে আজান দাও উ। পলাশ আজান দেয়। প্রথম নাতনি বলেই কিনা আনন্দে রাবেয়ার চোখ ভারী হয়ে আসে। ছোট মুখটাতে চুমুতে ভরিয়ে দেয়। নিধি মুগ্ধ হয়ে বাবুটাকে দেখে ১৬ ঘণ্টার কষ্ট নিমিষেই উধাও হয়ে গেল। এই বাবুটাই এতদিন তার পেটে ছিল, সারাক্ষণ খেলা করে জানান দিত, মা আমি সুস্থ আছি। পলাশ তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা আমার কোলে দাও না গি। রাবেয়া নকশি কাঁথায় পেঁচানো মেয়েটাকে পলাশের কোলে তুলে দেয়। পলাশ সোনার হার দিয়ে মেয়েকে কুলে নেয়। বলিষ্ঠ হাতে বাচ্চাটা খুবই ছোট। পলাশ এই প্রথম কোনো ছোট বাবু কোলে নেয়, তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বাবুটার গালে আস্তে করে একটা চুমু খেয়ে বলে, আম্মা নাও। আর একটু থাকলে পড়ে যাবে উ। রাবেয়া কোলে নিয়ে বলে, নাতনির নামটা সেই রাখতে চায়। সোহা রাখবে বলে ঠিক করে। পলাশ বা নিধি কেউই আপত্তি করে না। রাবেয়া সোহাকে নিধির পাশে শুইয়ে দিয়ে বাহিরে চলে যায়। পলাশ শুয়ে থাকা নিধির কপালে গালে চুমুতে ভরিয়ে দেয়। আমাকে আরেকটা মা এনে দেয়ার জন্য ধন্যবাদ নিধি।
বাবা হওয়ার মতো সুন্দর অনুভূতি অনুভব করানোর জন্য ধন্যবাদ। নিধি মিষ্টি করে হাসে। দুর্বল হাতে পলাশের গালে হাত রাখে। পলাশ নিধির হাতে চুমু দেয়। সে আস্তে করে বলল, আমাকে মা হবার স্বাদ অনুভব করানোর জন্য তোমাকেও ধন্যবাদ। আমার যে কি অনুভূতি হচ্ছে বুঝাতে পারব না গি। পলাশ আর নিধি বাবুর দিকে তাকিয়ে ভবিষ্যৎ ভাবে। নিধির চোখে ভেসে উঠে তাদের ছোট ফ্ল্যাটে বাচ্চার হইচি। আহা, নিধি আর পলাশ বুঝি পরিপূর্ণ। ভালোবাসার সাক্ষী দুনিয়াতে চলে এসেছে। শওকত হাওলাদার খবরটা শুনে খুব খুশি হয় কিন্তু কাউকে বুঝতে দেয় না। চুপি চুপি মসজিদে গিয়ে ৫,০০০ টাকা দানবক্সে ফেলে দেয়। আর মনে মনে প্রার্থনা করে সব যেন ভালো হয়। হাসপাতালে যাবে না করেও নিজেকে আটকাতে পারে না। সন্ধ্যার দিকে হাসপাতালে চলে যায়। উনাকে হাসপাতালে কেউই আশা করেনি, তাই উনাকে দেখে সবাই চমকে যায় কিন্তু সবাই খুশি হয়। রাবেয়া বাবুকে শওকত হাওলাদারের কোলে দেয়। শওকত হাওলাদার খেয়াল করে দেখে বাবুটা পলাশের মতোই দেখতে। ছোট ছোট হাত পা নেড়ে চোখ পিটপিট করে তাকাচ্ছে। শওকত হাওলাদার রাবেয়াকে আস্তে করে বলল, পলাশের মতোই হয়েছে, তাই না? রাবেয়াও ব্যাপারটা খেয়াল করেছিল। স্বামীর কথা শুনে বলল, হ্যাঁ গু। শওকত হাওলাদার পকেট থেকে ৫,০০০ টাকা নাতনির হাতে দেয়। শওকত হাওলাদার আশাতে উনারা সব অপরাধের কথা সবাই ভুলে যায়, বিশেষ করে নিধি। উনার চোখে কেমন বাবার ছায়া খুঁজে বেড়ায়। সে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠে। তার আব্বা আম্মা বেঁচে থাকলে কত খুশি যে হতো। রাবেয়া ব্যাকুল হয়ে জানতে চায় কি হয়েছে। নিধিমা বাবার কথা বলে। পলাশ আর রাবেয়া নিধিকে সান্ত্বনা দেয় কিন্তু নিধি কেঁদেই যাচ্ছে। এমন সুখের মুহূর্তে মা বাবাকে ভুলে থাকা যায়। শওকত হাওলাদারের কেন জানি নিধির কান্না ভালো লাগে না। আস্তে করে বলল, কেঁদো না নিধিগু। উনার এতটুকু কথাই নিধির কান্না থেমে যায়। যেন মা বাবাহীন মেয়েটা বাবার আশ্রয় খুঁজছে। শওকত হাওলাদার কি বাবার আশ্রয় দেয়ার মতো মানুষ? পুষ্প আর শিমুল বাবু হওয়ার খবরটা শুনে অনেক খুশি হয়। পুষ্প অবশ্য গাল ফুলিয়ে বলেছিল, দেখেছ, আমার বিয়ের পরে ভাবির বিয়ে হয়েছে, তারপরেও তাদের বাবু হয়ে গেল। পুষ্পর মনোভাব বুঝতে পেরে শিমুল হাসে। তো মানে আমরা বাবু নিব না? ভাবির বয়স আর তোমার বয়স দেখেছ? আরে বয়স কোনো ব্যাপার না গি, তাই না কি? হ্যাঁ, তাছাড়া এত দেরিতে বাবু নিলে বাবু বড় হতে হতে আমি আর তুমিই তো বুড়ো হয়ে যাব। বেশি পেকে গেছেন মনে হয়, এখন এসব মাথা থেকে সরিয়ে ভার্সিটির পড়াগুলো সম্পূর্ণ করো। পুষ্প মুখ বাঁকিয়ে পড়ায় মনোযোগ দেয়। শিমুল কত বই যে কিনে আনে। পড়তে পড়তে পুষ্পর অবস্থা করুন। তবে শিমুলের সান্নিধ্যে এসেই কিনা পুষ্পর এইচএসসি রেজাল্ট খুব ভালো এসেছে। হয়তো প্লাস আসেনি কিন্তু মানানসি এসেছে। পুষ্প আর শিমুল যে পরিস্থিতিতে দিন কাটিয়েছে সেই পরিস্থিতিতে পড়ালেখা করেই এই রেজাল্ট আসলেই ভালো। পুষ্প আজকাল পড়তে চায় না, তখনই অতীতে করা অপমানের দাগটা শিমুল খুঁচিয়ে দেয়। মনে করিয়ে দেয় পুষ্পর বড় কিছু করতে হবে। নিজের অবস্থান সবাইকে বুঝিয়ে দিতে হবে। পুষ্প রাত দিন পরে। সুইটির বিয়ে হয়েছে। তার হাজব্যান্ড ডাক্তার। স্বামী নিয়ে তার মা নানির কাছে প্রশংসার শেষ নেই। তার স্বামী তার কথায় উঠে বসে। বুকে কেউ কিছু বলতে পারে না। সুইটি সবার উপরে ছুরি ঘুরিয়ে চলে। হুটহাট বেড়াতে চলে যায়, যা ইচ্ছা তাই খায়। শ্বশুর শাশুড়িকে 2 পয়সার দামও দেয় না। পেশকারা আর আসমা রাবেয়াকে শুনিয়ে শুনিয়ে বলে, আমার সুইটি কপাল গুনে একটা বর পেয়েছে। সুইটিকে ছাড়া কিচ্ছু বুঝে না গি। রাবেয়া মুচকি হেসে বলল, ভালো তো। আসমা সুখিমুখে বলল, সুইটি যা বলে তাই শুনে। সেদিন কক্সবাজার থেকে ঘুরে এলো গু। রাবেয়া বলল, হ্যাঁ আম্মা বলেছিল। কয়দিন পরে পরেই শুনি এখানে ওখানে বেড়াতে যায় ও শ্বশুর শাশুড়ি কিছু বলে না? রাবেয়া মুখ বাঁকিয়ে বলল, কি বলবে আবার, আমার মেয়ের নতুন বিয়ে হয়েছে। এখনই তো সময় জীবন উপভোগ করার, এখন শখ আহ্লাদ পূরণ না করলে কবে করবে? তাছাড়া আমার মেয়ে জামাইটা খুব ভালো। সুইটিকে কেউ কিছু বললে সাথে সাথে মুখে গরম সীসা ঢেলে দেয়। পুষ্পর সাথে করা অন্যায়ের কথা রাবেয়ার মনে পড়ে। উনারা যা কষ্ট দিয়েছে তা তো রাবেয়ার চোখের সামনেই। আর এখন একই কাজ নিজের মেয়ে করছে বলে কি খুশি। সে বলল, তারপরেও শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির মতামতের দরকার আছে না? পেশকারা খেকিয়ে বলল, বালের দরকার। বুড়াবুড়ি বললেই শুনতে হবে নাকি? জামাই কথায় থাকলে দুনিয়া জাহান্নামে যাক। তাছাড়া আজকালকার মেয়ে এত কথা শুনতে বসে নেই গি।
রাবেয়া মুচকি হেসে বলল, তা ঠিকু। আসলা পেশকারার দিলে তাকিয়ে বলল, আম্মা সুইটির শরীরটা কি সুন্দর হয়েছে। মন যা চায় সব খায়। বলল জামাই নাকি পছন্দের খাবার রুমেও এনে রাখে, সুইটির যখন ইচ্ছা খায় উ। পেশকারা এসব শুনে খুব খুশি হয়। কয়দিনের মাইয়া রাত বিরাতে খিদা তো লাগবেই। আমার বোনটার খুশির কথাগুলো শুনলে পরাণটা ভরে যায় উ। রাবেয়া কাটকাট গলায় বলল, নিজের মেয়ের বেলায় এসব সুখের কথা অন্যের মেয়ের বেলায় জ্বালা পোড়া কেন বলুন তো। আসমা আর পেশকারা শক্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে। আসমা বলে, এসব কি কথা ভাবি? কি কথা আবার? সুইটির জায়গায় আমাকে কিংবা পুষ্পকে ভেবে দেখেন আপনাদের এমন সুখী লাগে কিনা, মুখে এমন হাসি ফুটে কিনা। আমি জানি লাগবে না। কারণ আমরা তো পরের মেয়ে। নিজের মেয়ের সাথে কি পরের মেয়ের তুলনা সাজে? পেশকারা মুখ ভেঙচিয়ে বলে, আমার সুইটির সাথে তোমাদের তুলনা করব কোন দুঃখে? তোমার কই আর আমার সুইটি কই? রানী আর দাসিয়ে কখনো তুলনা সাজে না গিউ। সুইটি যেমন রানী আমরাও আমাদের বাবার বাড়িতে রানীই ছিলাম। কিন্তু বিয়ের পরে আপনারা ভুলে যান যে আমরাও কারো মেয়ে। আপনারা আমাদের কাজের মেয়ে ছাড়া কিছুই ভাবেন না। মনে হয় বুনা কাজের মেয়ে এনেছেন গু। পেশকারা মুখ তেতো করে বলল, চুপ যাও। এত বয়স হলো মুখে মুখে তর্ক করা গেল না গি। একবার ভাবেন তো আপনার ছেলে যদি সুইটির জামাই হতো তাহলে কি আপনি এমন করতে পারতেন? এত খুশি কি হতেন? আমার শোকত এমন না গি। সেটাই তো, আমার আর পুষ্পর উপর আপনারা যে অন্যায় এটা করেছেন তা কখনো ভুলে থাকার না। এতটুকুন একটা বাচ্চার সাথে কি ব্যবহার করেছেন? মেয়েটাকে একটা দিনও শান্তিতে থাকতে দেননি। আপনাদের জ্বালায় আমার ছেলেরা আমার চোখের সামনে নেই। আপনার মরার সময় হয়ে আসছে তাও শয়তানি কমেনি। সারা জীবন আমাকে জ্বালিয়েছেন, এখন আমার ছেলের বুকে গিউ। শোকত সোফায় বসেছিল। পেশকারা রাবেয়ার কথা শুনে চোখ পাকিয়ে তাকায়। তারপর শোকতকে বলল, এমনে খামুস খাইয়া কি দেখোস? আমাকে কি বলে তোর বউ? কিছু বলবি না? শোকত হাওলাদার ভাবলেশহীনভাবে তাকিয়ে থাকে। তার আম্মা যে রাগী এটা তার জানা। রাবেয়া আসার আগে থেকেই সে তার মাকে চিনে, সুতরাং রাবেয়ার থেকে তার আম্মাকে তারই বেশি চিনা। এতদিন মায়ের কথামতোই সব করেছে, কিন্তু এখন মনে হচ্ছে সে ভুল ছিল। সংসারে এই ঝামেলা আর ভালো লাগে না। পেশকারার কথায় উনি বিরক্ত হয়, চোখ থেকে চশমা খুলে রুমে চলে যায়। পেশকারা হাহাকার করে বলে, আরে আমার পুলা তো এমন ছিল না। এই কাল না গিনি আমার পুলারে তা বীজ করছে। আল্লাহ গো আল্লাহ গু। হ্যাঁ, আপনার ছেলে পরের মেয়ের পক্ষ নিলেই তা বীজ করছে, আর অন্যের ছেলে নিজের মেয়ের পা চাটলে জামাই লক্ষ্মী, ভালো জামাই। স্বার্থপর মহিলা গু। এটা বলে রাবেয়া রান্নাঘরে চলে যায়। সুইটির মতো অশব্দ, বেহায়া, খারাপ মেয়ের ভাগ্য কেন এত ভালো হবে? কেন এত সুখে থাকবে? আসলে খারাপ মানুষেরা এই দুনিয়ায় ভালো থাকে, সুখে থাকে। সুইটিও তাই। এরা অন্যের উপর যন্ত্রণা চাপিয়ে নিজে সেই যন্ত্রণা পায় না। আসলে আল্লাহ এদের যন্ত্রণা দেয় না, সুখে থাকতে দেয়। রাবেয়া রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নেয়। চিন্তাভাবনা কয়দিন পলাশের কাছে থাকবে, এই ঘরটা তার বিষের মতো লাগে। শোকত হাওলাদার বিছানায় আতশোয়া হয়ে সব দেখে। রাবেয়া একবারও বলার প্রয়োজন বোধ করে না। আসলে মানুষ নিজের সম্মান নিজেই হারায়। যে মন থেকে একবার উঠে যায় পরে শত চেষ্টা করেও আর মনে জায়গা পাওয়া যায় না। রাবেয়া চলে যাওয়ার পরে সন্ধ্যায় শোকত হাওলাদার নিজেও পলাশের বাসায় চলে যায়। আজকে নিয়ে তৃতীয়বার যাওয়া। প্রতিবারই নাতনির টানে। নাতনির নাম সুহা। এই নামটা তার ঠিক করা। অনেক বছর আগে তার স্ত্রীকে বলেছিল তাদের মেয়ে হলে নাম সোহা রাখবে। মেয়ে তো আর হয়নি, কিন্তু সেই কথাটা মনে রেখে রাবেয়া এই নামটাই রেখেছে। সুহার 2টা দাঁত উঠেছে। 2 দাঁত নিয়ে কেমন খিলখিল করে হাসে। শোকত হাওলাদারের ইচ্ছে করে সারাক্ষণ খেলতে, কিন্তু নিজের আত্মসম্মানের দোহাই দিয়ে কাছে যাওয়া হয় না, আর না নিজেদের বাড়িতে আনা হয়। আজকে গিয়ে সুহাকে কোলে নেয়ার পরে সুহা দাদা দাদা বলতে বলতে মুখে লালা ছুটিয়ে ফেলে। সোহার মুখে দাদা ডাক শুনে শোকত হাওলাদার নিজের আত্মসম্মান ভুলে নাতনির সাথে তাল মিলিয়ে আহ্লাদি গলায় কয়েকবার দাদা দাদা বলে খিলখিল করে হেসে উঠে। সবাই উনার উচ্ছ্বাস দেখে অবাক হয়। রাবেয়া মুগ্ধ চোখে স্বামীকে দেখে শেষ কবে এভাবে হাসতে দেখেছে মনে নেই। আজকে দেখে খুব ভালো লাগছে। শোকত হাওলাদার গম্ভীর মুখে নিধি আর পলাশকে বলে, আমি সোহাকে তার দাদার বাড়িতে নিয়ে যাব। তোমাদের ইচ্ছে হলে তোমরা আসতে পারো, কিন্তু আমি সোহাকে এখানে রেখে যাব না গি। পুষ্প অনার্স 2nd ইয়ারে সবে ভর্তি হয়েছে। সে খেয়াল করে আজকাল সারাক্ষণ গায়ে গায়ে জ্বর থাকে।
নাপা খেলে জ্বর থেমে যায়, কিছুক্ষণ পরে শীত অনুভব করে আবার জ্বর আসে। সে এটাকে তেমন গুরুত্ব দিল না। শিমুলও রাতে খেয়াল করে পুষ্পর রাতে থেমে থেমে জ্বর আসে। ফার্মেসি থেকে জ্বরের ওষুধ এনে খাইয়েছে। এভাবে 10-15 দিন যাওয়ার পরে জ্বর প্রচণ্ড আকার ধারণ করে। কাঁপুনি দিয়ে জ্বর এসে পুষ্পকে বেহুশ করে যায়। শিমুল দিশেহারা হয়ে ডাক্তারের কাছে ছুটে। রক্ত পরীক্ষা করে জানা যায় পুষ্পর টাইফয়েড জ্বর হয়েছে। 15টা ইনজেকশন দেয়া হলো, সাথে তো ওষুধ আছেই। পুষ্পর হাতে ক্যানোলা ফিট করে দেয়া হয়। শিমুল ভার্সিটি থেকে ছুটি নেয়। পুষ্পর খেয়াল রাখার কেউ নেই। রোকসানা ফোন করে গ্রামে চলে যেতে বলেছে, কিন্তু পুষ্প যেতে রাজি না। তার ভাষ্যমতে শিমুলের পাশে থাকলেই যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শিমুলের কাছে থাকলেও নাকি তার শান্তি লাগে। রান্নাবান্না, পুষ্পর যত্ন নেয়া, সব মিলিয়ে শিমুল বেশ ব্যস্ত। পুষ্পকে খাবার খাওয়ানোর, ঠিকমতো ওষুধ খাওয়ানো, ইনজেকশন দেয়া, সব ঠিকঠাক করে। শিমুলের যত্ন দেখে পুষ্প নিজেকে খুব সুখী ভাবে। এই ছেলেটাকে বিয়ে করাতে সবাই কত কি বলেছে, কিন্তু পুষ্প জানে এই পাগল ছেলেটা তাকে কত ভালোবাসে। আজকাল তার চিৎকার করে বলতে ইচ্ছে করে, শুনছ পৃথিবী, আমি টকিনি, আমি খুব বেশিই জিতে গেছি। এই ছেলেটা আমার সুখের জন্য আমার সামনে পুরো পৃথিবী দাঁড় করাতেও দ্বিধা করে না। শুনছ পৃথিবী, মানুষ, শিমুল আমাকে তার রানী করেই রাখে। পুষ্প জ্বরের পরিমাণ বাড়ে। আচ্ছা, সে যদি মরে যায় তাহলে শিমুল কি আবার বিয়ে করবে? এসব উল্টাপাল্টা ভেবে পুষ্প ঝরঝর করে কেঁদে দেয়। শিমুল ব্যস্ত হয়ে জানতে চায় কি হয়েছে, বেশি খারাপ লাগছে কিনা। এই জ্বরে আমি বোধহয় মরে যাব। শিমুল পুষ্পর মাথায় জলপট্টি দিয়ে বলে, কিছু হবে না পুষ্প, তুমি এসব কেন ভাবছ বলতো? জ্বর হলে কেউ মরে না। পুষ্প শিমুলের কথা বুঝতে চায় না। জ্বরে ঠোঁট কাঁপে। সে বলে, আমার মনে হয় আমি মরে যাব। পুষ্প আসলেই বেশি অসুস্থ। প্রিয়তমার মুখে এসব কথা শুনে তার বুকেও অজানা আতঙ্ক ঝলকে উঠে। পাত্তা না দেয়ার ভঙ্গিতে বলে, আরে কিছু হবে না ঘি। আমি মরে গেলে কি তুমি আবার বিয়ে করবে? তোমার কিছু হবে না। আর বিয়ের কথা আসছে কেন? বলো না ঘি। না, বিয়ে করব না ঘি। সত্যি? হ্যাঁ গু। পুষ্প মানে না। কেঁদে কেঁদে বলল, তোমার আর কত বয়স? মাত্র তো 31। এই বয়সে একা থাকবে কি করে? সবাই মিলে বিয়ে করিয়ে দিবে গু। পুষ্প অসুস্থ বলেই কিনা এসব ভাবছে। শিমুল কথা বলে না। পুষ্প মরে যাবে আর যে আবার অন্য নারীতে মজে যাবে, এসব ভাবতেই মাথা ঘুরে উঠে। পুষ্প আবার বলে, শোন, যাকে বিয়ে করবে তাকে একটু কম ভালোবাসবে, বুকে কম নিবে, বুকের পশমে নাক ডুবাতে দিবে না। মনে থাকবে? পুষ্পর উল্টাপাল্টা কথায় শিমুলের চোখেও পানি জমে যায়। পুষ্পকে বুকে জড়িয়ে বলে, এমন কিছু হবে না পুষ্প। আমি যখন ভাবি আমি মরার পরে তুমি আবারও বিয়ে করে অন্য কাউকে ভালোবাসছ, তখন আমার দম আটকে যায়। শরীর জ্বালাপো ডা করে গি। তুমি ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। আল্লাহ যদি তোমার কিছু করেও দেয়, আমি সারা জীবন একা কাটিয়ে দেব গো। আমার কষ্ট হচ্ছে গি। শিমুল শক্ত করে পুষ্পকে বুকে ধরে রাখে। মেয়েরা এমন কেন? সব কিছু ছাড়তে পারলেও যাকে একবার মনের গহীনে জায়গা দেয় তাকে ছাড়তে পারে না। স্বামীর ভাগ কেন কাউকে দেয়া যায় না? পুষ্প জ্বর ভালো হয়, কিন্তু এখন সমস্যা হচ্ছে সে কোনো কিছুর গন্ধ শুনতে পারছে না, কিছু খেতে গেলেই নাক কুঁচকে ফেলছে। সারাদিন শুয়ে থাকে, চোখ খুললেই বলে সব কিছু নাকি ঘুরছে, সারাক্ষণ রুম অন্ধকার করে রাখে। শিমুল ডাক্তারের কাছে নিয়ে যায়। আবারও রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা করা হয়। তারপর যা বলল তা তাদের দুজনের ভাবনার বাহিরে ছিল। পুষ্প 6 সপ্তাহের গর্ভবতী। শিমুল স্তব্ধ হয়ে বসে আছে। পুষ্পর জ্বরের ঘোরে হয়তো ঠিকঠাক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করা হয়নি, তাই এর ফলাফল এখন সামনে দাঁড়িয়ে। শিমুল এতটা বেখেয়ালি কি করে হল? জ্বরের কারণেই কিনা পিরিয়ডের কথা পুষ্প ভুলেই বসেছে। মান্থলি ডেট যে পেরিয়ে এসেছে সে খেয়াল নেই। এখন বাচ্চা কোনোভাবেই সম্ভব না। পুষ্প খুশি নাকি বেজার তা বলা যাচ্ছে না। সে একটু পরে পরে শিমুলের দিকে তাকাচ্ছে। হয়তো শিমুলের মনোভাব বুঝার চেষ্টা করছে। হাসপাতালের করিডোরে বসে শিমুল জীবনের বড় সিদ্ধান্তটা নিয়ে নেয়। পুষ্পর দিকে তাকিয়ে বলে, এই বাচ্চাটা পৃথিবীতে আনা সম্ভব না। একটা নার্স বলল এমআই কিট নামে একটা মেডিসিন আছে। চলো মেডিসিনটা নিয়ে বাসায় যাই। খেলে এমনিতেই ব্লিডিং হয়ে নষ্ট হয়ে যাবে গু।
পুষ্পর বুকটা মুচড়ে উঠে। অবিশ্বাস্য চোখে শিমুলের দিকে তাকায়। বাবুটাকে মেরে ফেলতে বলছে, এটা কি তার শিমুল? আমি পারব। পুষ্পর কথা শেষ হওয়ার আগে শিমুল চোখ রাঙিয়ে বলে, না করেছি সুতরাং বাচ্চা চাই না। বুঝেছ? চলবে। কালকে কমেন্ট বলক হয়ে গিয়েছিল বিধায় অনেককেই রিপ্লাই দিতে পারিনি। দুঃখিত। পর্বটাকে নিয়ে নিজের মতামত প্রকাশ করে যাবেন গু। শিমুল ফুল। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব ৪৮। পুষ্পর চোখ ছলছল করে উঠে। এটা কি তার শিমুল? শিমুলের থেকে এমন কিছু তো আশা করার কথা ছিল না। তাহলে কি তাদের ভালোবাসায় ঘাটতি আছে? এটা তো তাদের প্রথম বাচ্চা, প্রথম বাচ্চাকেই খুন করতে বলছে। বছরখানেক আগেও তো বলেছিল আল্লাহ দিলে শিমুল রাজি, কিন্তু এখন কি বলছে এসব? পুষ্পর মাথা ঘুরে উঠে। চোখের কোনো বেয়ে গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু পানি। তার পেটে কেউ আছে যাকে কিনা এখনও চোখের দেখা দেখেনি, ছুঁয়েও দেখা হয়নি, তারপরেও না দেখা অনাগত বাচ্চাটার জন্যই পুষ্পর প্রচুর মায়া। শিমুলের বলা কথা শুনে তার বুকটা কাঁপছে, হাত পা মৃদুতালে কাঁপছে। শিমুল সেই কথাগুলো বলার পর থেকে এক দৃষ্টিতে পুষ্পর দিকে তাকিয়ে আছে। তার চেহারা প্রতিক্রিয়াহীন। পুষ্প শক্তমুখ করে রাখা শিমুলের চোখে চোখ রাখে। কান্নায় তার গলা বুজে আসতে চায়। তারপরেও বলল, আমি সামলে নিব। প্লিজ হু। শিমুল উঠে দাঁড়ায়। পুষ্পর হাতটা তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে বলল, চলো, দেরি হচ্ছে গু। পুষ্প দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। শিমুল কোথায় যাওয়ার কথা বলছে? ফার্মেসিতে। বাবুটাকে মারার এত তাড়া? কি নিষ্ঠুর শিমুল! কোথায় যাব? শিমুল পকেটে মোবাইল রাখতে রাখতে বলল, যেখানে যাবার কথা গু। পুষ্প মুচড়া দিয়ে হাত ছাড়িয়ে দাঁড়ায়। শিমুলকে রেখে বাহিরের দিকে ছুটে যেতে যেতে বলল, আমি তোমার সাথে যাব না গি। এটা বলে পুষ্প হসপিটালের বাহিরে পা রাখে। রাত তখন ৯টা বাজে বোধ হয়। চারিদিকের আলোর ঝলকানিতে রাতের গভীরতা টের পাওয়া যাচ্ছে না। পুষ্প সামনে পা বাড়ানোর আগেই শিমুল ঝাপটে ধরে নেয়। পুষ্প শিমুলের সাথে পেরে উঠে না, কিন্তু হালও ছাড়ে না। যে শিমুল বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে তার সাথে যাওয়া আর দোজখে যাওয়া একই কথা। পুষ্প মুচড়ামুচুরি করে নিজেকে ছাড়াতে চায়। শিমুলের মুখ তখন ঠিন দেখাচ্ছে। পুষ্পকে এক হাতে জড়িয়ে রেখেই সিএনজি ঠিক করে তাতে পুষ্পকে উঠিয়ে নিজেও উঠে। সিএনজিতে বসে পুষ্প অজরে কাঁদে। এটা তো অবৈধ বাচ্চা না, এটা তাদের পবিত্র ভালোবাসার ফসল, তবুও কেন সে এই দুনিয়ার আলোর দেখা পাবে না? শিমুল হাত দিয়ে পুষ্পকে বুকের সাথে মিশিয়ে নেয়। শিমুলের কথা পুষ্পর বিশ্বাস হয় না। বারবার মনে হয় শিমুল মিথ্যে বলছে, এমন কিছু সে করতেই পারে না। শিমুলকে তার খুব ভালো করেই চিনা, কিন্তু মুখের কথা তো আর অবিশ্বাস করা যায় না। প্রিয় পুরুষের সান্নিধ্যে এসে পুষ্প আকুল হয়ে কেঁদে বলে, আমি বাচ্চাটাকে মারতে চাই না শিমুল। তুমি এই সিদ্ধান্ত বদলাও। গাড়ি তখন সাই সাই করে ছুটছে। শিমুল হাত দিয়ে পুষ্পর চোখ মুছিয়ে বলে, একটু চুপ করে থাকো না গি। শিমুলের কথা শুনে পুষ্প মাথা নেড়ে বলল, বাবুটা আসুক, আমি পড়ালেখা চালিয়ে যাব। তোমার ইচ্ছাও পূরণ করব। কসম করছি। চুপ করো না পুষ্প। তখনই গাড়ি থেমে যায়। পুষ্প ভাবে ফার্মেসির কাছে বুঝি থেমেছে। বাহিরের দিকে তাকিয়ে দেখে শিমুলের প্রিয় ব্রিজের উপর তাদের গাড়িটা থেমেছে। শিমুলের মন খারাপ কিংবা ভালো হলে সে এখানে আসে মাঝেমধ্যে, সাথে পুষ্পকেও নিয়ে আসে। ভাড়া মিটিয়ে শিমুল আর পুষ্প নেমে দাঁড়ায়। পুষ্প কিছু বুঝে ওঠার আগে শিমুল তাকে পাঁচকোলা করে তুলে নেয়। পুষ্প আতকে উঠে, খাবলে ধরে শিমুলের গলা। শিমুল কি তাকে ব্রিজ থেকে ফেলে দেবে নাকি? না না, শিমুল এটা করতে পারে না। সে ধরা গলায় বলল, কি করছ? অনেকক্ষণ পরে শিমুল হাসে। মিষ্টি করে হেসে বলল, আমার বাবুর মায়ের হাঁটতে কষ্ট হয়, তাই কোলে করে কষ্ট কমানোর চেষ্টা করছি গিয়ে। মানে? শিমুল ব্রিজের কিনারে যেতে যেতে বলল, তুমি এতদিন আমার সাথে থেকে এই চিনলে আমায়? পুষ্প শিমুলের কথার মানে ধরতে পারে না। শিমুল তাকে কোল থেকে নামিয়ে দাঁড় করায়। তারপর ব্রিজের উপর হাত রেখে জোরে কয়েকবার শ্বাস নেয়। পুষ্প অবাক চোখে শিমুলকে দেখছে। তখনই শিমুল দুহাত মুখের কাছে নিয়ে চিৎকার করে বলল, শুনছ পৃথিবী, আমি বাবা হচ্ছি। শুনছ তোমরা, আমাদের পাখি আসছে। আমি বাবা হচ্ছি গু। শিমুলে মুখের উচ্ছ্বাস দেখে পুষ্প হতবিহ্বল হয়ে মুখে হাত চেপে ধরে। আশেপাশের পথচারীরা অবাক হয়ে তাদের দিকে তাকায়।
শিমুলের কথাগুলো নদীর পানির সাথে প্রতিধ্বনি হয়ে আবার ফিরে ফিরে আসে। সে পুষ্পর দিকে তাকায়, মুখে বিজয়ী হাসি। পুষ্প যেন পাথর হয়ে গেছে। শিমুল হাসতে হাসতে এগিয়ে পুষ্পর কোমরে দুহাত রেখে বলল, ভয় পেয়েছিলে? পুষ্প শিমুলের বুকে এলোপাতারি কিল ঘুষি মেরে বলল, এমনটা করলে কেন? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। আমি তোমার রিয়েকশন দেখতে চেয়েছিলাম তাই বলে এসব বলে? একটা মায়ের কাছে এই কথাগুলো কি তুমি বুঝ? তুমি যে আমার কথাগুলো এত সিরিয়াসভাবে নিবে ভাবিনি তারপর চুপ থেকে বলল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি নাকি নিজেই নিজেকে প্রকাশ করতে পারিনি বুঝালাম না পুষ্প মন খারাপ করে বলল, কি সব বলছিলে? মাথায় শুধু খারাপ চিন্তাই আসছিল, ভালোগুলো ভাবার অবকাশ পাইনি শিমুল পুষ্পর অবস্থাটা বুঝতে পারে। পুষ্পকে ব্রিজের উপরে বসিয়ে পুষ্পর পেট জড়িয়ে ধরে। চিকচিক চোখে জামায় ঢাকা পেটের দিকে তাকিয়ে বলল, আমার প্রথম বাচ্চা আমি নষ্ট করে ফেলব কেন? আমার জান কুরবান করে হলেও তাকে দুনিয়ায় আনার চেষ্টা করব পুষ্প কাঁদে। শিমুল পুষ্পর কান্নারত মুখের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমাদের ভালোবাসার ফুল দুনিয়ায় পাঠাচ্ছে পুষ্প। একটা কুট্টুস পাখি পুষ্প মাথা নাড়ে। শক্ত করে শিমুলকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম শিমুল বলে, এটা স্বাভাবিক ছিল তারপরেও অনেক উল্টাপাল্টা চিন্তা করে ফেলেছি শিমুল পুষ্পর কথা পাত্তা না দিয়ে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ জানাই বলো তো? কেন? দুনিয়ার সবচেয়ে খুশির সংবাদটা আমাকে শোনানোর জন্য। তুমি জানো খবরটা শুনে আমার হাত পা শিরশির করেছে আমিও তো খুশি হয়েছি। সেই হিসেবে তুমিও তো ধন্যবাদ পাও না শিমুল মাথা হালকা নিচু করে পুষ্পর পেটে চুমু খায়। বাবুটা এখানেই তো, তাই না? রাস্তায় দাঁড়িয়ে শিমুলের পাগলামি দেখে পুষ্প হেসে দেয়। সে মাথা নাড়ে। শিমুল পুষ্পর অফোলা পেটে হাত রেখে বলল, ও কি আমাকে শুনতে পাচ্ছে? শিমুলের পাগলামি কথায় পুষ্প আবারও মিষ্টি করে হাসে। কান্নাভেজা চোখে মিষ্টি হাসির রেশ সোডিয়ামের আলোতে জলমল করে উঠে। শিমুল মুগ্ধ হয়ে তার রানীকে দেখে। পুষ্প বলল, পাচ্ছে বোধহয় তাহলে বাবুর সাথে একটু কথা বলি? বলো শিমুল পেটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, সোনামনি তুমি এভাবে সারপ্রাইজ হয়ে আমাদের কাছে আসবে আমি কখনো কল্পনা করিনি। যাই হোক বাবা তোমাকে ভালোবায়া আরম্ভ করে দিয়েছে শিমুলের কথা শুনে পুষ্প হেসে বলল, আমিও ভাবিনি এভাবে খবরটা পাব এত সতর্ক থাকার পরেও যখন চলে এসেছ তাহলে বাবাকে বাবা ডেকে পুরুষ জীবন পূর্ণ করে দিও তারপর পুষ্পর মুখটা দুহাতের আজলায় নিয়ে বলল, আমার এত খুশি লাগছে কেন পুষ্প? তারপর পুষ্পর হাতটা বুকের হৃৎপিণ্ডের উপর রেখে বলল, দেখো বুকটা কিভাবে লাফাচ্ছে পুষ্প শিমুলের হৃদস্পন্দন অনুভব করে। শিমুল নিঃসন্দেহে একজন ভালো স্বামী, পুষ্পর ধারণা সে একজন ভালো বাবাও হবে। সে শিমুলকে আঁকড়ে ধরে। এমন মজা করার মানে হয় না। আমি কতটা ভয় পেয়েছিলাম জানো? শিমুল হাসে। কানের কাছে ফিসফিস করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমারও এত সাবধান থাকলাম তাও মনে হয় উনার আসতে খুব তাড়া শিমুল পুষ্পর কপালে ঠোঁট লাগিয়ে বিশুদ্ধ ভালোবাসার পরশ এঁকে দেয়। পুষ্পকে বলে, আজকে তোমাকে একটা গোপন কথা বলি। শিমুলের গোপন কথা কি যা পুষ্প জানে না? জিজ্ঞাস্য চোখে পুষ্প তার দিকে তাকায়। শিমুল অন্ধকার নদীর দিকে তাকিয়ে বলে, এই ব্রিজে দাঁড়িয়ে একদিন আমি মরতে চেয়েছিলাম পুষ্প চমকে উঠে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল বলে যায়, ভাবছি সেদিন এমন বিশ্রী কাজটা করে ফেললে আজকে এত খুশির খবরটা শোনার সৌভাগ্যই হতো না পুষ্প অবাক হয়ে বলল, তুমি এসব ভেবেছিলে? হ্যাঁ, আসলে পুরুষদের পকেটে টাকা না থাকলে মাথা নষ্ট হয়ে যায়। আশেপাশের সবকিছু বিষের মতো লাগে। মানসিক চাপ নিতে না পেরেই এমন পা গলামি করতে বসেছিলাম পুষ্প শিমুলের বুকে মাথা রেখে বলল, আমার কি হবে ভাবনি? আমার কথা মনে হয়নি? ভেবেই তো কিছু করিনি। আর দেখো আজকে আমার কত খুশির দিন। আমি নাকি বাবা হব শিমুলের গলা কেঁপে ওঠে। পুষ্প টের পায়, তাই তো আরও শক্ত করে শিমুলের বুকে লেপ্টে থাকে। কি দিয়ে তোকে ধন্যবাদ জানাই বলতো? আমার পা গলি যে আমাকে বাবা হওয়ার স্বাদ অনুভব করাচ্ছে ধন্যবাদ লাগবে না। বেশি বেশি ভালোবেসো তাতেই আমি খুশি
শিমুল হাত দিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। পুষ্পর তা নজর এড়ায় না। সে নিজেই শিমুলের চোখ মুছে দেয়। কাঁদছ যে? শিমুলের গলা বুঝে আসে। আমার যে কি অনুভূতি হচ্ছে প্রকাশ করার মতো না গিয়ে। পুষ্প মুগ্ধ চোখে শিমুলকে দেখে। শিমুল তখনও পুষ্পর পেটে হাত ভুলাচ্ছে। তারপর হঠাৎ বলল, এত ছোট পেটে বাবুটা জায়গা হবে তো? আজকাল পুষ্প কিছু খেতে পারে না। ঘরে এখন প্রায় গরুর মাংস রান্না হয়। পুষ্প মাংসের দিকে তাকিয়ে আগের কথা ভাবে এই মাংস নিয়ে কত কাহিনী হল। আর এখন নিজের হাতে রান্না করে যতক্ষণ ইচ্ছা খাওয়া যায়। সব নিজের ইচ্ছামতো, কিন্তু এখন খেতে ইচ্ছা করে না। রাবেয়া ছাড়া সবাই তার সাথে যা আচরণ করেছে তা কখনো ভুলে যাওয়ার না, বুকের গহীনে ঠিক গেঁথে আছে। তাছাড়া ঢাকায় আসার পরে টাকার জন্য তারা গরুর মাংস তো দূরের কথা ভালো মন্দেই খেতে পায়নি। এখিন শিমুল ভালো বেতন পায়, ইংরেজি প্রফেসর বিধায় ছাত্রছাত্রী অনেকেই প্রাইভেট পড়ে। ছোট পরিবারটা বেশ সচ্ছল এখন। বাড়ি থেকে চলে আসার পরে 2 বার গ্রামে শিমুলদের বাড়ি গিয়েছে। 2-3 দিন থেকে চলে এসেছে। শেষবার গিয়েছিল রোজার ঈদে। ওখান থেকে এসেই তো জ্বর হল। আর 2 দিন পরে কোরবানির ঈদ। গ্রামে যেতে হবে। শওকত হাওলাদার নিজে ফোন করে জিজ্ঞেস করেছেন কবে গ্রামে যাচ্ছে। উনার ফোনের কারণেই কিনা শিমুল বেশ খুশি। উৎফুল্ল মনে টিকিট কেটে আনে। পুষ্প আর শিমুল মিলে ব্যাগ গোছায়। পুষ্পর বাচ্চা হবে শুনে সবাই বেশ খুশি, কিন্তু পেশকারা আর আসমা খুশি কিনা বলা যাচ্ছে না। পুষ্প তাদের খুশি হওয়াও আশা করে না। মাত্র 2.5 মাসেই পুষ্পর অবস্থা নাজেহাল। সে কিছুই মুখে দিতে পারে না, সারাক্ষণ বমি করে। ডাক্তার দেখানো হলে ডাক্তার তাকে ইমিস্টেড ওষুধ সাজেস্ট করে। উনার ভাষ্যমতে খাওয়ার আগে খেলে নাকি মি কমবে, কিন্তু কিসের কি ওষুধ সহই পুষ্প গড়গড়িয়ে মি করে দেয়। এত যন্ত্রণা কেন? পুষ্প যা খেতে পারবে বলে শিমুল সব আনে, কিন্তু পুষ্প খায় পেটে আর থাকে না, সাথে সাথেই ওয়াশরুমে গিয়ে মি করে আসে। তার মি দেখে শিমুলেরই খারাপ লাগে। বর্তমানে ধরতে গেলে বাসার সব কাজ শিমুলই করে। মাঝে মাঝে পুষ্পর পেটে কান লাগিয়ে বাবুর সাথে কথা বলে। ব্যাগ গোছানো হয়ে গেলে দুজনে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামে যাওয়ার পরেই পেশকারার তোপের মুখে পড়ে। উনি মুখ বাঁকিয়ে বলে, খুব তো বড় কথা বলছিল অফিসার হবে, বাল হইছে, বাচ্চা নিয়া বাল কামাইব। মুখে মুখে রাজার মাইয়া বিয়া করা খুব সহজ। বিয়া করতে গেলে দেখা যায় কত ধানে কত চাল। পুষ্প থেমে থাকে না। আস্তে করে বলে, মুখের ভাষা ঠিক করেন। আপনার নাতি এসব শুনলে মুখ চেপটা করে ফেলবে গি। বাবা ঢাকা থেকে এসে তো মুখ দিয়ে চেটাং চেটাং কথা ভালোই বের হয় গি। আসলে আপনাদের ব্যবহারে মুখ সামলানো কষ্ট। আগে নিজে ভালো হন, তারপর দেখবেন দুনিয়া কত সুন্দর গু। গান দিতে বলিনি। যাও সামনে থেকে। তোমার জামাই না বড় বড় কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বুকে এই বানাবে সেই বানাবে। বানাইছে ডেগ মাস্টার। পুষ্প অন্তরে শুকিয়ে যাওয়ার রক্ত গলক গিয়ে ছুটে। বাচ্চা হলেই যে কিছু করতে পারব না কে বলল? পেশকারা সেখান থেকে চলে যেতে যেতে বলল, কি করবা জানা আছে গি? এই মানুষদের ছোবল থেকে বাঁচাতেই শিমুল আগে ক্যারিয়ারে ফোকাস করার কথা বলেছিল। পুষ্পর প্রতিজ্ঞা আরও কঠিন হয়। বাচ্চাকে বাধা মেনে পিছিয়ে থাকার মেয়ে সে না। পেশকারার দিকে তাকিয়ে বলল, আমার বাচ্চা আমার শক্তি হবে, বাধা না। সময় হলেই আমার অবস্থান বুঝবেন গু। চলিবে। সবার রেসপন্স এত কম কেন? গল্প কি ভালো হচ্ছে না? পুষ্পর মতো আপনারাও শিমুলকে ভুল বুঝলেন। শিমুল কেমন এটা ভাবা লাগবে। লাইক কমেন্ট এত কম কেন? শেষ পর্ব আসবে। আর মাত্র 1 পর্ব। সবাই কমেন্ট করে দিয়েন ঘু। শিমুল ফুল। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব 49। পুষ্পর পেটে বাবু আসার পর থেকেই যে বমি শুরু হয়েছে, এই 9 মাসের ভরা পেট নিয়েও গড়গড়িয়ে বমি করে দেয়। রোকসানা আর রাবেয়া গ্রামে নিয়ে যেতে চাইলেও পুষ্প যেতে চায় না। তার মনে হয় গ্রামে গেলে শান্তির পরিবর্তে অশান্তি বেশি হবে। শিমুলকে ছাড়া তার একদম শান্তি লাগবে না। আর শান্তি লাগবে না বলেই তো সে যেতে চায় না। পুষ্প মাঝে মাঝে ভাবে কোনো পুণ্যের মূল্যে আল্লাহ শিমুলের মতো হাজবেন্ড তার ছোট জীবনে দিল, যে কিনা নিজের সুখের আগে পুষ্পর ভালোটার খেয়াল রাখে। হ্যাঁ, শিমুল কথা রেখেছে, শতকষ্টের পরেও সে তার পুষ্পকে তার রাজ্যের রানী করেই রেখেছে। ছোট ছোট আবদার, রাগ, অভিমান সব ভালোবাসায় ভুলিয়ে দিয়েছে। এই তো, এতেই পুষ্প খুশি।
শিমুলের প্রশস্ত বুকে যখন মাথাটা রাখে তখন তার মনে হয় এটা তার সিংহাসন। এই সিংহাসনে বসলেই সে তার রাজ্যের সুখ উপভোগ করতে পারে। পুষ্পর মনে হয় শিমুলের লোমশ বুকে জাদু আছে যা তাকে শান্তি দেয়, শুধু শান্তি বললে ভুল হবে, তার মনে হয় এটা সুখের পাহাড় যেখানে নিজের সব অশান্তি নিয়ে হাজির হলেও একবার জড়িয়ে ধরলেই সব অশান্তি মুহূর্তেই শান্তিতে পরিণত হয়। আচ্ছা, কেউ কি বলতে পারবেন প্রিয় মানুষের বুকে কি থাকে? এটা কি আল্লাহর নিয়ামত? কেন এত সুখের হাতছানি এই বুকে? শিমুলকে ছেড়ে গ্রামে গেলে পুষ্প ভালো থাকতে পারবে না। শিমুল তার অভ্যাস। শিমুলের আদরে পুষ্পর ঘুম ভাঙে আর আদর নিয়েই ঘুমায়। গ্রামে গেলে এত ভালোবাসবে কে? না, শিমুলকে ছেড়ে গ্রামে যাওয়ার কথা পুষ্প কল্পনাও করতে পারে না। তাছাড়া এখানে তো তার কোনো কষ্ট হচ্ছে না, শিমুল তার যে যত্ন নিচ্ছে অন্য কেউ এত যত্ন নিতে পারবে কিনা জানা নেই। এত ভালোবাসে কেন ছেলেটা? এত ভালোবাসা এত যত্ন পুষ্পর কপালে সইবে তো? আগে সবাই বলতো তার বরের বয়স বেশি, দুজনের অনেক ব্যবধান, সংসার সামলে নিতে কষ্ট হবে। কিন্তু পুষ্পর মনে হয় ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপার না। বয়স মাত্র একটা সংখ্যা। তার শিমুল বুঝধার, বিচক্ষণ, যত্নশীল। এক কথায় শিমুলকে একজন আদর্শ স্বামী বলা যায়। তখন রাত কয়টা পুষ্পর জানা নেই, পিঠের ব্যথায় ক্ষীণ আর্তনাদ করে উঠে। পুষ্পর প্রেগন্যান্সির পর থেকেই শিমুলের ঘুম অনেক পাতলা হয়ে গেছে। হয়তো পুষ্পর সুবিধা অসুবিধার কথা ভেবেই চোখ ঘুমালেও কান সর্বদা সজাগ থাকে। শিমুল বেড সুইচ চেপে লাইট জ্বালিয়ে উঠে বসে। পুষ্পকে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে? ব্যথা হচ্ছে? পুষ্প ব্যথায় ফুপিয়ে উঠে। বসা অবস্থায় এক হাতে পিঠ আর আরেক হাত বুকে ধরে কাঁদছে। শিমুলের প্রশ্নে মাথা ঝাঁকায়। শিমুল বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে যায়, ভুলিজেল নামের অয়েনমেন্টটা হাতে নিয়ে আবার বিছানার দিকে আসে। পুষ্পর প্রেগন্যান্সির যখন 6 মাস তখন থেকেই তার বুকে পিঠে ব্যথা হয়। ব্যথাটা বেশিরভাগ রাতে হয়। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার কিছু ওষুধ আর এই জেলটা দেয়। জেলটা দিলে কিছুটা আরাম পাওয়া যায়। পুষ্পর অসুস্থতা শিমুলকে ব্যথিত করে। এই যে প্রথম মাস থেকে অসুস্থ, এই ব্যাপারটা শিমুলকে অপরাধী করে তুলে। তার বারবার মনে হয় মেয়েটা আরেকটু বড় হয়ে নিত, অথবা শিমুল আরেকটু সাবধান থাকত, তাহলেই তো কুট্টুস আরেকটু দেরিতে আসত। পুষ্প সারাদিন বমি করে, ভরা পেট নিয়ে বমি করতে যে খুব কষ্ট হয় এটা সে মুখে না বললেও শিমুল বুঝে। কিভাবে যেন পাখির মনের খবর শিমুল বুঝে যায়। মেয়েটা আজকাল বেশ ঘন ঘন রাগ অভিমান করে। 19-20 হলেই গাল ফুলিয়ে বারান্দায় চলে যায়। আদরে, ভালোবাসায়, মিষ্টি কথায় ফুসলিয়ে সেই অভিমান ভাঙাতে হয়। শিমুল বিরক্ত হয় না, বরং প্রিয়তমার রাগে নিজেকে জলের মতো ছিটিয়ে দেয়। পুষ্প বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। শিমুল পুষ্পর পা গলামি দেখে হাসে। বাবু পেটে আসার পর থেকেই পুষ্প টমেটোর মতো গুলগাল হয়ে গেছে, চেহারায় আলাদা একটা স্নিগ্ধতা, কেমন মায়াময় চেহারা। শিমুল ইদানিং আরও বেশি মুগ্ধ হয়, টুপটাপ করে তার নিজস্ব টমেটোর প্রেমে পড়ে যায়। আচ্ছা, একজনের প্রেমে কয়বার পড়া যায়? শিমুল মাঝে মাঝে ভাবে অন্য ছেলেরা কিভাবে ঘরে বউ রেখে আরেক নারীতে আসক্ত হয়, সে তো এসব ভাবতেই পারে না। সারাক্ষণ তার চোখে পুষ্পর মিষ্টি মুখ, ভরসায় বাড়িয়ে রাখা হাত, আর আদুরে বিশুদ্ধ ভালোবাসার ছোঁয়া চোখে ভেসে উঠে। এই নারী ফেলে কি অন্য নারীতে ডুব দেয়া সম্ভব? না, শিমুল একজনাতেই আসক্ত থাকতে চায়, এই নারীতে মজেই বাকি জীবনটা কাটাতে চায়। কয়েক নারীর প্রেমে পড়া তো খুব সহজ, কিন্তু এক নারীতে আসক্ত থাকতে পারে কয়জন? এই নারীর গায়ের ঘ্রাণের সর্বস্ব উজাড় করে নিজেকে মুক্ত পাখির মতো খোলা আকাশে উড়াতে চায়। সে আস্তে করে পুষ্পর পিঠে মালিশ করে দেয়। পুষ্প শিমুলের পায়ের উপর শুয়ে পড়েছে। হঠাৎ পুষ্প শিমুলের হাত টেনে তার ফুলে উঠা পেটের উপর রাখে। কিছুক্ষণ পরে শিমুল বলে, এটা হাত নাকি পা? পুষ্পর মুখে রাজ্য জয়ের হাসি। আহ্লাদি গলায় বলল, জানি না ঘি। শিমুল পেটে হাত বুলিয়ে দেয়। পা বোধ হয়। দেখো না কিভাবে ধাক্কা দিয়ে উঁচু করে ফেলেছে ঘি। বাবু যখন নড়ে আমার কি শান্তি লাগে ঘি। শিমুল পুষ্পর হাসি মুখের দিকে তাকিয়ে থাকে। সে শুনেছিল প্রত্যেক মায়ের জন্যই মাতৃত্বের সময়টা আনন্দদায়ক, এই কথাটা পুষ্পকে দেখে স্বচক্ষে প্রমাণ পেল। মেয়েটা এই কাঁদে তো এই হাসে। আবার বাবুর সাথেও কথা বলে। পেটে লাথি দেয়া জায়গায় আলতো হাত ভুলিয়ে বলল, ব্যথা করে না? এভাবে লাথি দিচ্ছে। মুহূর্তেই পুষ্প কাঁদো কাঁদো গলায় বলল, করে ই। শিমুলের অপরাধবোধ আবার গা হয়। মন খারাপ করেই বলে, তোমার কষ্টটা আর ভালো লাগে না? আর যেন কয়দিন? 9 মাসের পর থেকে যে কোনো সময় ডেলিভারি হতে পারে ঘি। শিমুলকে চিন্তিত দেখায়।
আমি তো বাসায় থাকি না, তখন কিছু হলে ফোন করে জানিয়ে নিব গু। ধরো তারও সুযোগ পেলে না গি। আরে পাব গু। শিমুল পুষ্পকে জড়িয়ে ধরে শুয়ে বলে, আম্মার কাছে দিয়ে আসি। কোনো সময় কোনো বিপদ হয় বলা যায় না। একা বাসায় রাখার ভরসা পাচ্ছি না। তোমাকে বাসায় একা রেখে আমিও শান্তি পাই না গি। পুষ্প শিমুলকে আঁকড়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, আমি যাব না গি। পুষ্পর কাঁদো কাঁদো গলা শুনে শিমুল হতবাক। আরে কাঁদো কেন? তোমার ভালোর জন্যই তো বলছি উ। আমার সব ভালো হচ্ছ তুমি। তোমাকে ছেড়ে যাব না গি। শিমুল ফিক করে হেসে দেয়। পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা, আমাকে ছেড়ে যেতে হবে না গি। আচ্ছা গি, ঘুমাও উ। পুষ্প খানিক ভেবে বলল, আমাকে নতুন বই এনে দিও তো গু। শিমুল অবাক হয়ে বলল, সবগুলো পড়ে শেষ করে ফেলেছ? পুষ্প মুচকি হাসে, হ্যাঁ গু। আচ্ছা গি। গ্রাম থেকে আসার পর থেকে পুষ্প লেখাপড়ায় বেশ মনোযোগী। ভার্সিটির পড়া শেষ করেও অন্যান্য বইয়ের প্রতিও বেশ চোখ। অসুস্থ শরীর নিয়েও সারাক্ষণ পড়ে। শিমুল কয়েকবার বারণ করেছে এত চাপ নেয়ার জন্য, কিন্তু প্রতিউত্তরে পুষ্প হেসে হেসে বলেছে শিমুলের মান রাখতে হবে। সেদিন পেশকারার কথা যে পুষ্পর মনে এভাবে গেঁথে যাবে সেটাকে জানত। থাক পুরুক, শিমুল বই এনে দেয় আর পুষ্প পড়ে। তার মনে যে হাজারো স্বপ্নের রেশ, যে কোনো মূল্যেই হোক পূরণ করা চাই। শিমুল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। কয়েকদিন পরে পুষ্পকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়। সিদ্ধান্ত নেয়া হয় মিজান শেখ আর রোকসানা এসে পুষ্পকে গ্রামে নিয়ে যাবে। রোকসানার এক কথা, প্রথম বাবু হওয়ার সময় মেয়েরা মায়ের বাড়িতেই থাকে। সেই হিসাবে পুষ্পকে তাদের কাছে রাখা উচিত। পুষ্প চোখের পানি মুছতে মুছতে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র তার ছোট ব্যাগে নেয়। শিমুল বসে বসে সবটাই পর্যবেক্ষণ করছে। হঠাৎ পুষ্প ফুঁসে উঠে বলল, আমাকে তা রানোর এত তারা? হ্যাঁ, মরে গেলে বুঝবা আমি কি ছিলাম উ। শিমুলেরও খারাপ লাগে। তার ভার্সিটিতে ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। কোনো দিন বাসায় আসতে রাত হয়ে যায়। পুষ্পর সাথে থাকার মতো কেউ নেই। এই অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটে গেলে শিমুল সাহস পায় না, তাই তো তার শাশুড়ির সাথে কথা বলে পুষ্পকে নিতে উনাদের ঢাকায় এনেছেন। পুষ্পর কথায় বুকটা কেঁপে উঠে। বলে কি এই মেয়ে? সে উঠে এসে পুষ্পর হাতটা ধরে নিজের দিকে করে। তোমাকে তাড়াবো কেন? তুমি আমার কলিজা না? কলিজা কেউ তাড়ায়? শিমুলের কথায় পুষ্পর মনটা কেঁদে ওঠে। অন্তর হয় বিবস। এই আদুরে মানুষ তার আদুরে আহ্লাদি কথা ছেড়ে পুষ্প কি করে থাকবে? শিমুলের আদুরে কথায় তার মনটাও আদুরে হয়ে উঠে। ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে, তাহলে গ্রামে যেতে দিও না। তোমাকে ছাড়া আমি মরে যাব উ। শিমুল পুষ্পর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। পুষ্পর নাকের সাথে নিজের নাক হালকা ধাক্কা দিয়ে বলল, মরার কথা বলো কেন? তুমি মরলে তোমার শিমুলকে ভালোবাসবে কে? পুষ্প শিমুলের গলা আঁকড়ে ধরে ফুসফুস করে শ্বাস ফেলে বলল, আমার ব্যথা শুরু হলেই তুমি চলে যাবে। মনে থাকবে? থাকবে গি। ঠিকমতো খাবার খাবে। আমাকে মেসেজ করে আদুরে কথা বলবে। এইসব আদুরে কথা শুনলে আমার মন ভালো থাকে গি। পুষ্প নিজের ভালোলাগা খারাপ লাগা খুব সহজে প্রকাশ করতে পারে। শিমুলের থেকে আদায় করে নিতে জানে। তার কথা শুনে শিমুল গাল ভরে হাসে। আচ্ছা গি। পুষ্প মুগ্ধ চোখে শিমুলকে দেখে। ছেলেটা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে না? এত সুন্দর করে হাসতে হবে কেন? শিমুল কি তাকে ছাড়াও ভার্সিটির সবার সাথেই এমন করে হাসে? পুষ্পর মুখটা ছোট হয়ে যায়। আমি না থাকলে অন্য কোনো মেয়েকে আবার পছন্দ করে ফেলবে না তো? শিমুল ভ্রুকুচকে পুষ্পর দিকে তাকায়। বলে কি এই মেয়ে? শিমুল কি এত সস্তা? বু না থাকলে অন্যদিকে চোখ দেবার মতো ছেলে সে না। তারপরেও এত সন্দেহ? অবাক হওয়া গলায় বলল, এত সন্দেহ? আল্লাহ! শিমুলের কুচকানো ভ্রুর দিকে তাকিয়ে পুষ্প নিভে যায়। শিমুলের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, সন্দেহ না, এটা ভয়। তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় গু। কেন? যদি অন্য কেউ তোমাকে আমার থেকে সরিয়ে নেয়? আমি ভাবলেই ভয়ে গলা শুকিয়ে আসে গু। শিমুল তৃপ্তিভরা গলায় হাসে। প্রিয়তমার চোখে হারানোর ভয়ে দেখার মজাই আলাদা। এই ভয়টা দেখলে সব প্রেমিক পুরুষ নিজেকে সুখী ভাবে। আমি তোমার। আমার সবটাই তোমার। অন্য কেউ চাইলেই কি তাকে ভালোবাসা যাবে? আমার একটা পুষ্প আছে। সুতরাং এসব ভেবে আর চিন্তা বাড়িও না গু।
পুষ্প কিছু বলে না। শূন্য চোখে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পর কপালে চুমু খায়। পুষ্পর মন খারাপের তাপ তার গায়েও লাগছে, তাই তো মন ভালো করতেই আহ্লাদি গলায় বলল, খুব ভালোবাসি সোনা। তোমাকে অনেক মিস করব। যেদিন ফিরে আসবে সেদিন সব জমানো ভালোবাসা উজাড় করে দেব। প্রমিসকু। আহ্লাদি গলা শুনে পুষ্প গলে যায়। শিমুলের খোঁচা খোঁচা দাড়িতে নিজের মোলায়েম গাল ঘষে বলল, আমিও খুব মিস করব গু। সুইটির সংসারটা টিকেনি। মায়ের আর নানির কুতালের সংসার ভেঙে গেছে। প্রথমে হাজবেন্ড ভালো থাকলেও পরে আস্তে আস্তে সে তার মা বাবার পক্ষে কথা বলতে শুরু করে। আসলে ছেলেটা শিক্ষিত, তো একটু দেরি হলেও স্ত্রীর অপরাধ ধরেছে। প্রথমে নারীতে ডুবলেও পরবর্তীতে বাবা মায়ের সাথে করা অন্যায় এটা চোখে পড়েছে। সুইটিকে বুঝানোর চেষ্টা করেছে, ভালো হওয়ার সময় দিয়েছে, কিন্তু সুইটি তার মা আর নানির তালে নেচেছে। স্বামী শ্বশুর শাশুড়ি কারো কথা শুনেনি। নিজের মর্জিমাফিক চলে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে এই বাড়ির বউ সে, তাই সে যা বলবে তাই হবে। মা নানির কথাম তো সবার সাথে উগ্র ব্যবহার করে সবার ধৈর্যের সীমা অতিক্রম করে দিয়েছে। সুইটি হয়তো ভুলে গিয়েছিল স্বামীর বাড়ির কথা বাপের বাড়ির কানে, আর বাপের বাড়ির কথা স্বামীর বাড়িতে বললে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হয় বেশি। মায়ের কথাম তো স্বামীর বাড়িতে চলে কত মেয়ের সংসার যে ভাঙে তার ইয়ত্তা নেই। সে এখন বাবার বাড়িতেই থাকে। ইদানিং আসমাও তার সাথে কেমন ব্যবহার করে। সুইটি তর্ক করলে মা মেয়ের মাঝে গড়া হয়। আসমা কথায় কথায় সুইটিকে অপয়া, ডিবোর্সি, নষ্ট মেয়ে ইত্যাদি বলে গালি দেয়। সুইটি তার মায়ের কথায় অবাক হয়, এই মায়ের কথাম তো চলেই তো তার সংসার ভাঙল, আর এখন আসমাই আবার এসব বলছে। দুঃখে কষ্টে তার ইচ্ছা করে কোথাও চলে যেতে। পুষ্প আজকে 15 দিন হতে চলল গ্রামে এসেছে। আজকে তার মনটা বেশ খারাপ। শিমুলকে কয়েকবার ফোন করেছে, কিন্তু শিমুল ব্যস্ত। পুষ্প শিমুলকে শেষ একটা মেসেজ পাঠায়, আমি তোমাকে এত মিস করছি, আমার অন্তর না ছুঁয়ে দেখলে তা টের পাবে না। তুমি কি আমার অন্তর ছুঁয়ে দেখতে চাও? শিমুল রাতে ফ্রি হয়। রিকশায় বসে মোবাইল হাতে নেয়। সারাদিন পুষ্পকে সময় দেয়া হয়নি। মেসেজটা পড়ে মুচকি হাসে। পাখির মন খারাপের ভার নিতে ইচ্ছে হয়। পুষ্পর নাম্বারে ডায়াল করে, কিন্তু ফোন রিসিভ হয় না। শিমুল ভাবে সারাদিন ব্যস্ততা দেখানোতে হয়তোবা রাগ করেছে। কিন্তু তখনই মিজান শেখের কাছ থেকে ফোনটা পেয়ে শিমুলের সারা শরীর ঠান্ডা হয়ে যায়। শিমুল ফোন কানে নিয়ে হাউ মাউ করে কান্না শুনে। উনার কান্না শুনে শিমুলের প্রথম যে কথাটা মনে পড়ে তা হল, পুষ্প ঠিক আছে তো? সে ব্যস্ত গলায় বলল, আব্বা, পুষ্প ঠিক আছে? মিজান শেখ আহা জারি করে বলল, পুষ্পকে পাওয়া যাচ্ছে না শিমুল। 4 ঘণ্টা ধরে খুঁজে পাচ্ছি না গি। শিমুলের বুকটা শূন্য মনে হয়। ধরা গলায় জোরে জোরে বলে, আমাকে এতক্ষণে জানাচ্ছেন, আগে জানানোর দরকার ছিল না? আমরা ভেবেছিলাম আশেপাশে কোথাও আছে। কিন্তু মাগরিবের আজান দিয়েছে, 2 ঘণ্টা হয়ে গেছে, আশেপাশে কোথাও নেই গু। আমি আসছি গু। শিমুল ফোনটা কান থেকে সরিয়ে হাতের মুঠোতে গুজে রিকশাওয়ালাকে বাস স্টেশনের দিকে যেতে বলে। তার বুকের ভেতর উত্তাল-পাত্তাল হচ্ছে। অসহনীয় যন্ত্রণায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ ভরে পানি আসতে চাইছে। পুষ্পর মায়াবী মুখটা চোখে ভেসে মনে করিয়ে দিচ্ছে পুষ্পর বলা কথাগুলো। আমাকে তার আনোর এত তারা, হ্যাঁ, মরে গেলে বুঝবা আমি কি ছিলাম। রিকশায় বসেই শিমুল নিঃশব্দে কেঁদে দেয়। পুষ্পকে হারালে শিমুল নিজেও মরে যাবে। মেয়েটা যে তার কলিজা। চলবে আর মাত্র কয়েক পর্ব বাকি। সাইলেন্ট পাঠকরাও মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য আমার প্রেরণা। ভালোবাসা আমার সব পাখিদেরকে। শিমুল ফুল। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব 50। বিপদে পড়লে দুনিয়ার সব খারাপ চিন্তা ভাবনা মাথায় এসে আঘাত করে। হারিয়ে ফেলার ভয়ে মনটা কুঁকড়ে যায়, নিঃশ্বাস নেওয়াটা দুর্বিষহ হয়ে ওঠে। পুষ্পর কোনো ক্ষতি হল কিনা, পুষ্প ঠিক আছে কিনা, এসব ভাবনা শিমুলের বুকে পাথরের মতো পড়ে থাকে। মেয়েটাকে হারালে সে বাঁচবে কি করে? না না, তার পাখিকে সে হারাতে পারে না, কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। কিন্তু পরমুহূর্তেই আবার মনে আঘাত করে, কেউ তার পুষ্পকে মেরে ফেলেনি তো? আর কি শেষ দেখা হবে না? শিমুল দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। বিপদের সময় রাস্তা যেন ফুরায় না। রিকশায় বসে থেকে শিমুল অস্থির হয়ে উঠে। সে রিকশাওয়ালাকে তাড়া দেয় তাড়াতাড়ি স্টেশনে যেতে। শিমুলের এখন এমন অনুভূতি হচ্ছে, তার মনে হচ্ছে বুকের গহীনে কেউ করাত দিয়ে খচখচ করে কলিজা কেটে ফেলছে। মোবাইল দিয়ে প্রয়োজনীয় কয়েকজনের কাছে ফোন করে নেয়।
পলাশকে জানায়। যখন রিকশা বাস স্টেশনে পৌঁছায় তখন রাত 9:30 বাজে। শিমুল বুকে তখন উত্তাল সমুদ্রের ঢেউ। সেই ঢেউয়ের তোরে পানির ছিটাফোঁটা সামান্য পরিমাণ চোখের কার্নিশ দিয়েও নেমে যাচ্ছে। হন্তদন্ত হয়ে কাউন্টারে গিয়ে টিকিট নেয়। ভাগ্য ভালো বিধায় এখনই রানিং হবে এমন একটা বাসের টিকিট পায়। দ্রুত ছুটে বাসের দিকে। বাস মাত্র রওনা হচ্ছে। শিমুল দৌড়ে বাসে উঠতে যাবে ঠিক তখনই কুমিল্লা থেকে আগত তিশা এক্সপ্রেস থেকে হেলেদুলে নেমে আসে শিমুলের প্রাণভোমরা। হলুদ মিশেল লেমন রঙের ঢোলা জামা পরিহিত মেয়েটাকে চিনতে শিমুলের 1 সেকেন্ডও লাগল না। পুষ্প এখনও শিমুলকে দেখেনি, তাই তো এদিকে সেদিকে বোকা বোকা চোখে তাকাচ্ছে। শিমুল বাস ছেড়ে পুষ্পর দিকে ছুটল। অতি যত্নে আঁকড়ে ধরে রাখা হাতের টিকিট অবহেলায় ছিটকে গিয়ে পড়ল রাস্তায়। শিমুল কিছু না বলে ছুটে গিয়ে আলতো করে পুষ্পকে জড়িয়ে ধরে। এতক্ষণ জমিয়ে রাখা কান্নারা হু হু করে শক্ত সামর্থ্য শরীর কাঁপিয়ে বের হয়ে যায়। পাগলের মতো পুষ্পর কপালে গালে চুমু এঁকে দেয়। তার গলা আটকে আসছে, কথা বলা বড়ই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। পুষ্প ভয়ে জড়সড় হয়ে থাকে। শিমুলের উপস্থিতি সে মোটেও আশা করেনি। আজকে বিকালে প্রচণ্ড মিস করেছিল বিধায় সে একাই চলে এসেছে। সে জানে এটা অন্যায়। শুধু অন্যায় না, বড়সড় রকমের খারাপ কাজ। সে জানে সবাই তার জন্য টেনশন করবে, কিন্তু সে যে শিমুলের সান্নিধ্যের কাঙাল। মা বাবাকে বললে এই মুহূর্তে কখনোই আসতে দিবে না, বরং আরও উল্টাপাল্টা বুঝিয়ে দেবে। তাই পুষ্প সিদ্ধান্ত নিয়েছিল বাসে উঠে বাড়িতে ফোন করে জানিয়ে দেবে, কিন্তু সমস্যা হলো বাসে উঠে খেয়াল হলো মোবাইলের চার্জ শূন্য, মোবাইল ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। তারপরেও পুষ্প ভেবেছে ঢাকা যেতে মাত্র 3 ঘণ্টা লাগবে, জটপট পৌঁছে বাসায় যেতে পারলেই হয়, কিন্তু ভাগ্যক্রমে আজকে দাউদকান্দি ব্রিজে প্রচণ্ড জ্যাম ছিল। তাই তো এত দেরি হলো আসতে। এত রাত হয়ে গেছে আর মোবাইলেও কাউকে জানাতে পারছে না। তার আব্বা নিশ্চয়ই এতক্ষণে শিমুলের কাছে খবরটা পৌঁছে দিয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। তাই তো বাসে বসেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। শিমুল যে তাকে কতটা ভালোবাসে, তাকে নিয়ে কতটা ভাবে, এটা সে বেশ বুঝতে পারে। তার লাপাত্তার খবর শুনে শিমুলের কী অবস্থা হবে এটা ভেবেই পুষ্পর গলা শুকিয়ে এসেছিল। বাস স্টেশনে এসে শিমুলকে পেয়ে পুষ্প হতবাক। চোখ পিট পিট করে শিমুলের আদর নেয়। শিমুলের মাথায় রাগ উঠে। এই অবস্থায় ঢাকা আসতে হবে? শিমুলই তো যেত। এটা বাড়াবাড়ি না? যদি কিছু হয়ে যেত? সে পুষ্পর দিকে তাকিয়ে বলে। মাথা খারাপ? পুষ্প শিমুলের রাগী মুখের দিকে তাকিয়ে ভয় পেলেও তা প্রকাশ করে না। তার মিষ্টি হাসি দিয়ে বলে, তোমাকে মিস করছিলাম গে। শিমুল পুষ্পর হাসি মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা পাগল, যদি কিছু হয়ে যেত তাহলে এই হাসিটা কিভাবে দেখত? শিমুল পুষ্পর কপালে আবার চুমু খায়। যদি কিছু হয়ে যেত? শিমুলের আদর পেয়ে পুষ্প শিমুলের গা ঘেঁষে দাঁড়ায়। ঠোঁট উল্টে বলল, হয়নি তো। শিমুল হাত দিয়ে পুষ্পকে আঁকড়ে ধরে। যদি হয়ে যেত? এমন পাগলামি কেউ করে? বাবুর কথাও ভাবলে না? পুষ্প রাধি চোখে তাকিয়ে থাকে। গাড়ির বাতাসে পুষ্পর হাত ঠান্ডা হয়ে গেছে। শিমুল হাত টেনে তার হাতের মুঠোয় পুরে নেয়। আমার দম আটকে আসছিল। পুষ্প কিছু না বলে শিমুলের দিকে তাকিয়ে আছে। শিমুল বলল, এত বকা দিতে ইচ্ছে করছে? বেয়াদবু। পুষ্প হেসে বলল, দাও বকা। আমি বকা পাত্তা দেই না গি। আস্ত বেয়াদব। কিভাবে যে এই পাগলকে ভালোবাসলাম আল্লাহ জানে গি। পুষ্প মাথা দুলিয়ে বলল, সরি জামাই। আরেকটু হলেই তো আমি কুমিল্লার বাসে উঠে যাচ্ছিলাম। তখন কি হতো? উঠোনি তো। উঠে গেলে একা কই যেতে? আর ফোন করলেই হতো। সবাই টেনশন করছে না? পুষ্প মাথা নিচু করে বলল, ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছে গু। শিমুল অদ্ভুত চোখে পুষ্পকে দেখে। এটা কি রে ভাই, আজব মানুষ গু। তোমারই বউ? শিমুল বাড়িতে ফোন দিয়ে জানায়। সবাই শুনে হতবাক। পুষ্প যে এমন একটা কাজ করবে এটা কেউ ভাবেনি। পুষ্প কাচুমাচু করছে। আধা ঘণ্টা আগে থেকেই তার হালকা ব্যথা শুরু হয়েছিল। কিন্তু এটা ফলস পেইন নাকি ডেলিভারি পেইন এটা বুঝতে পারছিল না। বাসে সে খুব ভয় পেয়ে গিয়েছিল, একা একা এত রাতে জার্নি, তাছাড়া তার সময় গনিয়ে এসেছে। এখন এই মুহূর্তে কিছু হলে, এই ভয়েই পুষ্প ব্যাকুল ছিল। তার আর শিমুলের প্রথম ভালোবাসার ফল। তখন পুষ্পর মনে হয়েছিল এত রাতে আসা ভুল হয়ে গেছে, নিজের আবেগকে এতটা প্রশ্রয় দিয়ে পাগলামি করা ঠিক হয়নি। শিমুল পুষ্পকে খেয়াল করছিল।
ভারী শরীর নিয়ে এতটা পথ জার্নি করে এসেছে, খারাপ লাগছে কিনা বুঝার চেষ্টা করছে। পুষ্পর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলল, কি খারাপ লাগছে? ওই পুষ্প শিমুলকে সত্যিটাই বলে। পেটে পেইন করছে গি। আর 6 দিন পরে পুষ্পর ডেলিভারি ডেট। শিমুল চিন্তিত গলায় বলে, কতক্ষণ ধরে? আধা ঘন্টা গু। শিমুল বিস্ফোরিত চোখে পুষ্পর দিকে তাকিয়ে থাকে। পাগল না কি, এতক্ষণে বলেছ? বেশি ব্যথা? 1 মিনিট পরে পরে হচ্ছে গি। বাবুর মুভমেন্ট ঠিক আছে? বেশি ছটফট করছে গি। শিমুল সিদ্ধান্ত নেয় মেডিকেল থেকে ডাক্তার দেখিয়ে নেবে। মা যেই পাগলামি করে বাচ্চাও দেখা যাবে পাগলামি করে আগেভাগে দুনিয়ায় চলে আসছে। তখনই পুষ্প বাঁকা হয়ে রাস্তায় বসে পড়ে। পেটে হাত দিয়ে ফোসফাস করে শ্বাস ফেলে। শিমুল ভয় পেয়ে যায়। কি হলো, বেশি খারাপ লাগছে? বেশি ব্যথা হচ্ছে? খুব বেশি? শিমুল হাতের কাছের একটা সিএনজিতে পুষ্পকে নিয়ে উঠে। পুষ্পর এই ধর্মর ব্যথা তো এই নেই। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার বলল এটা ডেলিভারি পেইন। শিমুল বাড়িতে ফোন করে পুষ্পর অবস্থা জানায়। পুষ্পর আব্বা আম্মা আর শিমুলের আম্মা তখনই রওনা দেয়। শিমুল ডাক্তারের কথামতো পুষ্পকে নিয়ে করিডোরে হাটে রং চা খেতে দেয়। এভাবেই কেটে যায় 4 ঘণ্টা। গ্রাম থেকে সবাই যখন এসে পৌঁছায় তখন রাত 2টা। পুষ্প তখন প্রচণ্ড ব্যথায় ছটফট করছে। পুষ্পর ব্যথায় ছটফটানিতে শিমুল ঘাবড়ে যায়। পুষ্পর কষ্টটা তার সয় না। পুষ্পর হাত ধরে ভরসা দেয়। আজকে করা পাগলামিতে রোকসানার ইচ্ছে করে পুষ্পকে বকা দিতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বকা মুখে আসে না, মেয়ের ছটফটানিতে তারও খারাপ লাগে। ডাক্তার এসে চেকআপ করে জানায় পুষ্পর নরমাল ডেলিভারি হতে সময় লাগবে। পুষ্প জানায় সে তৈরি। ফুলের মতো নরম কোমল মেয়েটির সহজ ক্ষমতা দেখে শিমুল অবাক হয়। পুষ্পর চিৎকারে তার চোখেও পানি জমে। সবার আড়ালে গিয়ে সে চোখের পানি মুছে। মা হওয়া এত কষ্ট, একটা মেয়ে কতটা সহ্য করতে হয় যার কষ্টের পরিমাণ কোনো পুরুষ কোনোদিন বুঝতে পারবে না। শিমুলের ফুল প্রচণ্ড ব্যথা নিয়েই সারারাত কাটিয়ে দেয়। ভোরের নতুন আলোর সাথে পুষ্পকে মায়ের স্বাদ গ্রহণ করিয়ে পৃথিবীর বুকে আসে ফুটফুটে ছেলে সন্তান। দুনিয়ার আলো চোখে লাগাতেই কিনা চিৎকার করে নিজের ভালো থাকা জানান দেয়। চোখে পানি নিয়ে চোখ বন্ধ করেই পুষ্প কান্নাটা তার কান ভরে শুনে। আহা, একটা বাবুর কান্নাও এত সুন্দর হতে পারে। পুষ্পর বুকটা সুখে চিনচিন করে উঠে। শিমুল রুমের বাহিরে দাঁড়িয়ে বাবুর কান্নাটা শুনে। তার হাত পা তিরতির করে কেঁপে বাবা হওয়ার সুখ জানান দেয়। সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। রাবেয়া নাতিকে নিয়ে বাহিরে আসে। শিমুলের কোলে দিয়ে বলে, আব্বা তোর মতোই হইছে গি। শিমুল ছেলেকে কোলে নিয়ে চোখ ভরে দেখে। সে তার বুকে কেমন কাঁপন টের পাচ্ছে। পুষ্পর কাছে যায়। পুষ্প হাসি মুখে শিমুলকে দেখছে। শিমুল কি বলবে, ভাষা খুঁজে পায় না। মেয়েটা এতটা কষ্ট সহ্য করার পর এখন বাবু দেখে কেমন হাসছে, এটাই বুঝি না। শিমুল আস্তে করে বলল, তোর কাছে সারা জীবন ঋণী রে বু। আমাকে বাবা বানিয়ে দিলি। ধন্যবাদ দিলে কি পোষাবে? আমাকেও তো মা বানিয়ে দিলে, এত সুখ দাও কেন আমাকে? শিমুল বাবুর ছোট ছোট হাতগুলো ধরে। পুষ্প শিমুলের চোখের কোনায় চিকচিক করা পানির কণা দেখে বলল, কাঁদো কেন? তোমার চোখে পানি দেখব বলে কি এত কষ্ট সহ্য করলাম? শিমুল কথা বলতে পারে না। বাবুর ছোট হাত তার চোখে রেখে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। এই সুখের মুহূর্ত দেখে পুষ্পর চোখেও সুখের কান্না আসে। আহা, সুখের মুহূর্ত এত সুন্দর কেন? মা হওয়া এত সুখের কেন? প্রিয় পুরুষকে বাবা রূপে দেখা এত আনন্দের কেন? এত এত কেনর উত্তর পুষ্পর জানা নেই, আর না সে জানতে চায়। কিছু প্রশ্নের উত্তর অজানা থাক চলবে। বড় পর্ব যারা ফেসবুক লাইভ ব্যবহার করবেন তারা মেইন ফেসবুক দিয়ে পড়ার চেষ্টা করবেন, তা না হলে বোধহয় পড়তে পারবেন না। শিমুল ফুল। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব 51। এখন আপনাদের মাঝে উনার মূল্যবান মন্তব্য রাখবেন আমাদের জেলার বর্তমান প্রশাসন ক্যাডার, আর সবচেয়ে বড় কথা উনি আমাদের অনন্তপুর গ্রামের কৃতি সন্তান ম্যাম পুষ্প শেখ। আশেপাশের সবার করতালিতে বিশাল শামিয়ানা মুখরিত হয়ে উঠে। সবাই উৎসুক দৃষ্টিতে পুষ্পকে দেখছে। সে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের পাশে বেশ শালীনতার সাথে পরিপাটি হয়ে বসে আছে। তার মুখে আলতো হাসি বিরাজমান। মাথা ঘুরিয়ে সে এমপির দিকে তাকায়, উনি স্নেহভরা দৃষ্টিতে পুষ্পকেই দেখছে।
পুষ্পর মনে পড়ে যায় তার সুর শওকত হাওলাদার ক্ষমতার লোভে এই এমপির ভাগ্নির সাথে শিমুলের বিয়ে দিতে কতই না কাহিনী করেছিল। আল্লাহর ইচ্ছায় আজকে সেই এমপির পাশের আসনে স্বয়ং পুষ্প বসে আছে। পুষ্প মাথা সোজা করে সামনের সারিতে বসা তার স্বামীর দিকে তাকায়। শিমুলের চেহারায় আলোর ঝলকানিতে ঝিকমিক করছে, মুখে গর্বিত হাসি। শিমুলের বুকে কেমন্তর ব্যথা হচ্ছে। এই ব্যথা নিশ্চয়ই সুখের ব্যথা। প্রিয় অর্ধাঙ্গিনীকে এমন জয়ী বেশে দেখতে কার না ভালো লাগে। সে তো তার পুষ্পকে এমনভাবেই দেখতে চেয়েছিল। দুজনের কঠোর পরিশ্রম আর নিষ্ঠাই যেন তাদের এই সুখের নদীতে এনে ফেলেছে। হ্যাঁ, তাদের দুজনের খুব কষ্ট হয়েছে, কিন্তু এই জয়ের কাছে কষ্টটা নেহাত তুচ্ছ। পুষ্প তার কথা রেখেছে, ঠিক অফিসার হয়ে শিমুলের মাথার মুকুট হয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে একটা মেয়ের বিয়ে হলেই সব শেষ না। নিজের চেষ্টা থাকলে বিয়ের পরেও সব বাধা জয় করা সম্ভব, যা কিনা পুষ্প করে দেখিয়েছে। শিমুল আনমনেই তার বুকে হাত রাখে। বুকটা কাঁপছে, হৃদয়টা যেন তাকে বলতে চাইছে তার ফুল কথা রেখেছে। পুষ্প তাকানোতে ইশারায় বক্তব্য দিতে বলল। পুষ্প তার ৮ বছরের সন্তান শুভ্রবের দিকে তাকায়। শুভ্রবের মুখেও হাসি। তার মা এত সম্মানিত মানুষ, মুখে হাসি না এসে পারে। উনাদের পাশেই শওকত হাওলাদার, মজিব হাওলাদার, পেশকারা, রাবেয়া পলাশ, নিধি, মিজান শেখ, রোকসানা, মুন্নির বর সাজ্জাদ বসে আছে। সবার মুখেই হাসি। পুষ্প একনজরে সবাইকে দেখে এই মানুষগুলোর দিকে তাকালে তার বিষাক্ত অতীতের কথা মনে পড়ে যায়। সে একসময় অবহেলার পাত্রী হলেও আজকে সে সবার মাথার তাজ। এখন চারদিকে পুষ্পর গুণগানের হৈ রৈরি। কি সম্মান! পুষ্প বেশ মনোযোগ দিয়ে সবার মুখের ভঙ্গিমা পর্যবেক্ষণ করে। সবার মুখে তাকে নিয়ে গর্বের হাসি। যেই শওকত হাওলাদার পুষ্পকে অবহেলায় বু করতে চায়নি। বিয়ের পরে সারাক্ষণ তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলত। নিজের মনমতো বিয়ে করাতে পারেনি বলে বিয়ের পরে কথায় কথায় অপমান করত। তার আব্বা আম্মাকেও তো কত কথা শুনতে হয়েছিল। সেই শওকত হাওলাদার আজকে পুষ্পকে কিছু বলতে 10 বার ভাবে। চেয়ারম্যান পদ থেকে বাদ পড়েছে সেই কবেই, এখন তার অহংকার হল পুষ্প। সোনামুখ করে সবাইকে পুষ্পর গুণগান গেয়ে শোনায়। পুষ্পর মা বাবারও খাতির যত্নের পরিমাণ বেড়ে গেছে। বাড়িতে সবাই তাকে এত মান দেয় যে তার কথার উপরে কেউ কথা বলার সাহস পায় না। পুষ্প গলা পরিষ্কার করে সবাইকে সালাম দেয়। উৎসুক জনতা বিনা আদেশে পিনপতন নীরবতা পালন করে, হয়তো এত বড় অফিসার কথা বলছে বলেই এত সম্মান। পুষ্পর মাঝে নেই কোনো ছেলেমানুষই, নেই কোনো চঞ্চলতা। পরিপূর্ণ নারীতে পরিণত হয়ে একজন বিচক্ষণ অফিসারের ভূমিকা পালন করতে সে সদা প্রস্তুত। এই এত মানুষের সামনে কথা বলতে তার বিন্দুমাত্র সংকোচ হচ্ছে না। বেশ সাবলীলভাবেই সে তার কথা শুরু করে। আপনারা অনেকেই হয়তো আমাকে চিনেন। আর চিনারই কথা, আমি তো এই এলাকারই মেয়ে। সবাই আমার সফলতার গল্প শুনতে চায়, আমিও আমার সফলতার গল্প বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আসলে আমার কষ্টের চেয়ে সুখের কথা বলতেই বেশি ভালোবাসি। সফল শব্দটা যেমন আকার ইকার ছাড়াই খুব সহজে উচ্চারণ করা যায়, কিন্তু এই সফল শব্দটা নিজের করে নিতে করতে হয় অক্লান্ত পরিশ্রম। এর পিছনে থেকে যায় হাজারো তিক্ত অভিজ্ঞতা, সাধনা, কষ্ট। আমার সফলতার পেছনেও একটা গল্প আছে। তবে আমি আপনাদের সেই গল্পটা বলবো না, কারণ আমি আমার জীবনে তাদের উপর খুব বেশি কৃতজ্ঞ যারা আমাকে হোঁচট খাইয়েছে, আমাকে আঘাত দিয়েছে, আমাকে কাগজের মতো মুচড়ে ফেলেছে। উনারা যদি এগুলো না করত, আমি হয়তো সেই সাধারণ মেয়ে পুষ্পই থেকে যেতাম। উনারাই তো আমাকে অফিসার বানাতে অগ্রসর করে দিয়েছে, মস্তিষ্কের সুপ্ত ভাবনা জাগিয়ে দিয়েছে। আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যারা আমাকে ভেঙে চুরে ছাইয়ের মতো উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা বোধহয় অন্যরকম ছিল। তাই তো তিনি নিজের পরিকল্পনা মোতাবেক কাজ করেছেন। আমার হাজব্যান্ড, সে আমার হাজব্যান্ড না, সে আমার হিরো, আমার আইডল। আমার সফলতার পিছনে যার অবদান অপরিসীম। উনার কথা যদি বলা শুরু করি তাহলে কম হয়ে যাবে। সে যদি আমার দিকে তার হাত বাড়িয়ে না রাখত, তাহলে আজকে পুষ্প এই আসনে বসে কথা বলার যোগ্যতাই অর্জন করতে পারত না। এই সফলতা যেমন আমার সৌভাগ্য, তেমনি শিমুলের মতো কাউকে পাওয়াও আমার পরম সৌভাগ্য। আরও নানান কথার মধ্যে দিয়ে পুষ্প তার মন্তব্য শেষ করে। অনুষ্ঠান শেষে এসপি অন্তরা পুষ্পকে বারবার ম্যাম ম্যাম বলছে আর সসম্মানে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিমুলের বুকটা গর্বে ভরে উঠে। এই সেই অন্তরা, এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের ভাগ্নি, যার সাথে তার আব্বা বিয়ে দেওয়ার জন্য জোর করেছিল। মেয়ে এসিপি হয়েছে, এই নিয়েও তাকে বা পুষ্প কাউকেই কম কথা শুনতে হয়নি। আর আজকে এই মেয়েই পুষ্পকে সম্মানের চোখে দেখছে।
শিমুলের চিৎকার করে বলতে ইচ্ছে করে, শুনছ, পৃথিবী আমার পুষ্প পেরেছে। আমার পুষ্প অফিসার হয়ে তার কথা রেখেছে, আমার মাথা উঁচু করে দিয়েছে, সবাইকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমার পুষ্প ফালানো না, আমার পুষ্প দামি। পুষ্প গাড়িতে বসার পরে একে একে পরিবারের সবাই উঠে বসে। পুষ্প সবাইকে লক্ষ্য করে, তার বলা কথাগুলো এই মানুষগুলোকে উদ্দেশ্য করেই বলা। উনারা সবাই বুঝতেও পেরেছে, কিন্তু চেহারায় নেই কোনো রাগ, নেই ক্ষোভ। সবাই পুষ্পর দিকে তাকিয়ে কি দারুণ ভঙ্গিমায় হাসে। আসলে সব হলো টাকার খেলা। আগে টাকা ছিল না, সবাই তুচ্ছ চোখে দেখেছে, আর এখন টাকা আছে, তাই তার বলা বিষাক্ত কথাগুলোও মধুর শরাবের মতো লাগে। পুষ্প আজকাল বেশ বুঝতে পারে যে জীবনে ভালো থাকতে গেলে টাকাই সব। তোমার টাকা থাকলে তুমি সবার মন জুগিয়ে চলতে পারবে, যেই না কাউকে আর কিছু দিতে পারবে না, তখনই তুমি খারাপ দুনিয়ার বিশ্রী কথাগুলো তোমার প্রাপ্ত। মাঝে মধ্যে পুষ্পর ইচ্ছা করে সবাইকে কটু কথা শোনাতে, কিন্তু মন বলে কুকুরের পায়ে কামড় দিয়ে মুখে নোংরা লাগানো ভালো কাজ না। সে আমার সাথে খারাপ আচরণ করেছে বিধায় আমারও যে এমন আচরণই করতে হবে এমন তো কোনো কথা নেই। পুষ্প না হয় চুপ থাকুক। তবে সবাই এই আদিক্ষেতা তার অসহ্য লাগে। বিষাক্ত সাপের চোখে মধুর আনাগোনা যে বড্ড বেমানান। তবে আমরা বাঙালি, আমরা সব পারি। যাকে লেখাপড়া বন্ধ করার জন্য ঝগড়া করে স্বামী সমেত বের করে দেয়া হয়েছিল, তাকেই আজকাল রানীর মর্যাদা দেয়া হয়। পুষ্পর প্রতি সবার কি স্নেহপূর্ণ চাহনি! আহা, কি স্নেহ! বাড়িতে আসার পরে পেশকারা গদগদ গলায় পুষ্পর গুণগান করছে। পুষ্প সোফায় বসে সুব্রবকে কিছু বলছে। পেশকারা আজকাল লাঠি ছাড়া চলাচল করতে পারে না। শুধু লাঠি কেন, যাকে ছাড়া তার একটা মুহূর্ত চলে না সে হচ্ছে রাবেয়া। রাবেয়াকে ছাড়া পেশকারা কিছুই করতে পারে না। সারা জীবন আসমা আসমা করে পেশকারা রাবেয়াকে ভীষণ কষ্ট দিয়েছে। সবকিছুতেই মেয়েকে আগে প্রাধান্য দিয়েছে, রাবেয়াকে একটুও সম্মান দেয়নি, না কোনো কথার গুরুত্ব দিয়েছে। পেশকারা নিজের মেয়েকে না ভেবে অন্য বাড়ির মেয়েকে ভাবতেই পারত না। সব ভালোমন্দ মেয়ের জন্য বরাদ্দ রেখে রাবেয়ার জন্য উচ্ছিষ্ট রেখেই অবস্থ ছিলেন। পেশকারা ভেবেছিলেন শেষ বয়সে তার মেয়েই তাকে দেখবে, এত আদর যত্ন করে মেয়ে বড় করেছেন, এতটুকু আশা তো করাই যায়। কিন্তু উনার ধারণা পুরো ভুল প্রমাণিত হল যখন উনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়েছিলেন। উঠার শক্তিও ছিল না, বিছানায় মলমূত্র ত্যাগ করতে হতো, তখনও উনার তেজ সামান্য কমেনি। আসমাকে আসতে বললে সে আসে, কিন্তু এই অবস্থায় মায়ের সেবা করতে নারাজ। মায়ের মুখের উপরে সোজাসাপটা বলে দিল, আম্মা, আমার তো নিজের সংসার আছে, আমি সব ফেলে তোমার গুমুত সাফ করলে চলবে? কাজের মেয়ে রাইখা নেওই। পেশকারা আসমার কথা শুনে থমথম খেয়ে যায়। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে মেয়ের দিকে। এই দুর্দিনে মেয়ের মুখে এমন কথা আশা করেনি। সারা জীবন মেয়েকে ভালোবেসে সব করেছেন, আর এখন মেয়ে এসব কি বলে? পেশকারা হয়তো ভুলে গিয়েছিল যে বৃদ্ধ বয়সে মেয়ে না, সাধারণত ছেলের বুড়াই হাতের খুঁটি হয়। সুতরাং সবার উচিত নিজের মেয়ের মতো পরের মেয়েরও যত্ন নেয়া। পরের মেয়ের মনে একবার জায়গা করে নিলে তারা নিজের মায়ের থেকেও শাশুড়িকে বেশি আদর, সম্মান, ভালোবাসা দেয়। পেশকারা অসহায় অবস্থা রাবেয়ার চোখে পড়ে। উনি মানুষ, কোনো জানোয়ার না যে মুখ ফিরিয়ে নিবেন। উনি ঠিকই সেবা করলেন। পেশকারা অনুতপ্ত হয়ে রাবেয়ার পা ধরে ক্ষমা চাইলেন। এমন কাজে রাবেয়া হতভম্ব, কিন্তু পেশকারা কেঁদে কেঁদে ঘরভর্তি মানুষের সামনে নিজের সমস্ত দোষ স্বীকার করে নিলেন আর বারবার করজোরে ক্ষমা চাইলেন। রাবেয়া উনার কাজে কেঁদে দেয়। সব দোষ ভুলে শাশুড়িকে সেবা যত্ন করে সারিয়ে তুলে। তারপর থেকে পেশকারা তারের মতো সোজা হয়ে গেছে। আজকাল রাবেয়ার কথা ছাড়া যেন নিঃশ্বাসও ছাড়ে না। রাবেয়া মনে মনে ভাবে, এই ভালোটা যদি বয়সকালে হতো তাহলে কতই না ভালো হতো। পেশকারা বলল, অপুষ্প বইন। পুষ্প মাথা ঘুরিয়ে তাকায়। ইদানিং পেশকারা তাকে বইন ছাড়া ডাকে না। এই মহিলা তাকে যা কষ্ট দিয়েছে তা ভুলবার মতো না। উনাকে দেখলে এমনি মনে পড়ে যায়। কথায় আছে না, সময় চলে যায়, কিন্তু সেই সময়ে পাওয়া আঘাতগুলো মন থেকে চলে যায় না। পুষ্প তাকানোতে পেশকারা বলল, এমপি কি কইল বইন? তেমন কিছু না। রাজনৈতিক আলাপু। পেশকারা মাথা নেড়ে বুঝবার ভঙ্গিমা করে। পুষ্প বলল, সুইটির কি খবর? পেশকারা উদাস চোখে তাকায়। সুইটির এই নিয়ে 5টা বিয়ে হয়েছে, কিন্তু কোনো ঘরেই বেশি দিন থাকতে পারে না। আবার বিয়া দেখতাছে গি। পুষ্প হাসে। আপনার গুণবতী নাতনি ছিল না বুবু, তার এই হাল মানা যায়? পুষ্পর সাথে ঘরের বাকি সবাই হাসে। আসলে সুইটির মুখ চলে বেশি, তাই তো মুখের উপরে তালাকও পায় বেশি। পুষ্পর কথায় পেশকারা বলে, যাক গা, আমি আর ওরারে নিয়া মাথা ঘামাই না। যার যার কপাল উ। দুপুরে খাবার টেবিলে হরেক রকমের তরকারির সমাহার।
সবাই পুষ্পকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। পুষ্প চুপচাপ সবার কর্মকাণ্ড দেখে। গরুর মাংস, খাসির মাংস আরও হরেক রকমের তরকারি টেবিলে শোভা পাচ্ছে। এই গরুর মাংস দেখলেই পুষ্পর চোখে অনেক বছর আগের দৃশ্যটা চোখে ভেসে উঠে। আহা, মানুষের ভাগ্য কত পরিবর্তনশীল! এই পরিবর্তনের জন্য দরকার চেষ্টা, ইচ্ছা, জেদ আর কঠোর পরিশ্রম। পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য অর্জন করা অসম্ভব। তাই তো পরিশ্রমকে সাফল্যের চাবিকাঠি বলা হয়। পুষ্প তার অতীতের মুখোশধারী মানুষগুলোকে কটু কথা শোনাতে চায় না। আসলে উনারা তার সাথে যা করেছে সেও এমন বিশ্রী ব্যবহার করতে চায় না। মানুষ স্বার্থপর। স্বার্থ যেখানে আছে সেখানে সবাইকে পাওয়া যায়। পুষ্প তার আশেপাশের মানুষের স্বার্থপরতা দেখে। অন্যায় তো সবাই করতে পারে, কিন্তু এই দুনিয়ায় শাস্তি পায় কয়জন? আল্লাহ অন্যায়কারীদের অবশ্যই শাস্তি দিবেন। আল্লাহর ফয়সালার জন্যই পুষ্প ধৈর্য ধারণ করে আছে। বিকালে পুষ্প তার বাবার বাড়ি যায়। এখানেও তার আর শিমুলের খাতির যত্ন বেড়ে গেছে। আজকাল মুন্নির থেকে পুষ্পর কদর বেশি। মুন্নির স্বামীর যা সম্পদ আছে তা কিনার ক্ষমতা আছে পুষ্পর। কথাটা শুনতে অবাক লাগলেও সত্যি। পুষ্প আর শিমুলকে তাদের বাসায় নেয়ার কি চেষ্টা? পুষ্প যাবে না। যাদের মনমানসিকতা এত নিচু তাদের বাসায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আজকে টাকা আছে বলেই সবাই সম্মান দিচ্ছে, যখন টাকা ছিল না তখন সবাই দুর্ছাই করেছে। কেন যাদের টাকা নেই তারা কি মানুষ না? টাকাই কি জীবনের সব? মানুষ এমন কেন? এই দুনিয়ায় টাকার কদর এত বেশি কেন? পলাশের ভার্সিটি থেকে সিলেট বনভোজনে যায়। পলাশ সিদ্ধান্ত নেয় সে আর নিধি, শুভ্রব আর সোহাকে নিয়ে ঘুরতে যাবে। শিমুল সিদ্ধান্ত নেয় তারাও সাজেক যাবে। সাজেকে মেঘ উড়ে যাবে, সে তার পুষ্পরানীকে নিয়ে সেই মেঘের উড়াউড়ি দেখবে। যেই ভাবা সেই কাজ, শুভ্রবকে পলাশ আর নিধির সাথে রেখে দুজনে 4 দিনের ট্যুরে চলে যায়। শুভ্রব এত বোঝদার একটা ছেলে, বাবা মা চলে যাওয়াতে একটুও মন খারাপ করেনি। পুষ্প আর শিমুল সারা রাস্তা গল্প করে কাটায়। পৌঁছে পুষ্প বারান্দায় যায়। খোলা আকাশের এত কাছে দাঁড়িয়ে শুভ্রবকে খুব মিস করে। সে শুভ্রবকে ফোন দেয়। হ্যালো মা গি। শুভ্রবের মা ডাক শুনে পুষ্পর মনটা ঠান্ডা হয়। কি করো বাবা? মা, আমরা জাফলং থেকে হোটেলে ফিরছি। তোমরা কি করো? আমরা মাত্র পৌঁছলাম ঘ। শুভ্রব হেসে বলল। আমাকে মিস করছো তাই না আম্মু? পুষ্প হাসে। ছেলেটা একদম শিমুলের মতো বুঝধার। কিভাবে যেন পুষ্পকে বুঝে যায়। হ্যাঁ বাবা, এত সুন্দর জায়গা, তোমাকে মিস না করে পারছি না গি। শুভ্রব বেশ বড়দের মতো করে বলল। আচ্ছা, সিলেটও খুব সুন্দর মা। আমিও তোমাদের মিস করছি। আমাকে নিয়ে ভেবো না। বাবাকে টাইম দাও। বাবা লাভস ইউ ঘ। পুষ্প মুচকি হাসে। বাবা লাভস শুভ্রব গু। জানি মা গু। পুষ্প মাথা ঘুরিয়ে পাশে শিমুলকে পায়। তারপর শুভ্রবের সাথে আরেকটু কথা বলে ফোনটা রেখে দেয়। শিমুলের দিকে না ফিরেই বলে, শুভ্রবকে মিস করছি গু। আমিও উ। পুষ্প মন খারাপ করে বলল, নিয়ে আসলেই ভালো হতো গু। পুষ্প, স্বামী স্ত্রী আলাদা সময় কাটানোর দরকার আছে, এতে করে দুজনের মন ভালো থাকে। সারাক্ষণ এই সংসার, বাচ্চা, চাকরি নিয়ে থাকলে মন নষ্ট হয়ে যায়। জীবনের প্রতি অনীহা আসে। প্রিয়জনের প্রতি বিরক্ত লাগে। মাত্র 4 দিন আমরা দুজন পাখির মতো উড়ি, দুজনকে একটু সময় দেই, আরেকবার শুভ্রব আমাদের সাথে থাকবে কেমন? পুষ্প মাথা নাড়ে। সব ব্যাপার শিমুল এত সুন্দর করে বুঝায় যে না বুঝে উপায় নেই। শিমুলের কাছে সব সময় পজিটিভ কথা থাকবে, এটাই পুষ্পর শক্তি। শিমুল তাকে কখনোই ভেঙে পড়তে দেয় না। শিমুল পিছন থেকে পুষ্পকে জড়িয়ে ধরে। ঘাড়ে মুখ গুজে নেয়। আষ্টে পিষকে জড়িয়ে ধরে বলল, কেমন লাগছে পাখি? পুষ্প বিগলিত হাসে। বিয়ের এত বছরেও শিমুল বিন্দু পরিমাণ পাল্টায়নি। সেই প্রথমের মতো পাগল প্রেমিকই রয়ে গেছে। আর এই পাগলামি, অবুঝপানাগুলোই পুষ্পকে অমূল্য সুখ দেয়। এই সুখটা চাইলে টাকা দিয়ে কিনে নেওয়া সম্ভব না, এই সুখ কেবলমাত্র শিমুলের পাগলামিময় ভালোবাসায় খুঁজে পাওয়া সম্ভব। শিমুল যখন তার জন্য পাগলামি করে তখন তার কি যে ভালো লাগে। শিমুলের সান্নিধ্যে এসে পুষ্প নিজের বয়স ভুলে যায়, আহ্লাদী পাখি হয়ে পাথর কঠিন বুকে নিজেকে বিলিয়ে দেয়। শিমুল পুষ্পর মাথায় চুমু দেয়। পুষ্প নিজেকে শিমুলের প্রশস্ত বুকে হেলিয়ে দিয়ে বলল, সুন্দর গো। কত সুন্দর! প্রেমে পড়ার মতো সুন্দর গো। শিমুল ভ্রু কুঁচকে বলল। শিমুল থাকতে সাজেকের প্রেমে পড়বে কেন? শিমুল কি পুরনো হয়ে গেছে?
পুষ্প ফিরে শিমুলের গলা জড়িয়ে ধরে পায়ের পাতা উঁচু করে শিমুলের নাকের সাথে নিজের নাক আলতো করে ধাক্কা দিয়ে বলল, আমি প্রকৃতির প্রেমে পড়েছি সাহেব। আপনার কি হিংসা হচ্ছে? হ্যাঁ। ছেলেরা তার বউয়ের মুখে শুধু তার মুগ্ধতার আনাগোনা দেখতে পছন্দ করে কি তাই? হ্যাঁ গু, আমি তো তোমাতেই মুগ্ধ সারাক্ষণ। শিমুল পুষ্পর কোমরে হাত রেখে মাঝখানের কিঞ্চিত দূরত্ব ঘুচিয়ে দেয়। মুখে বলল, আমিও তোমাতে মুগ্ধ, বারবার প্রেমে পড়তে চাই। এই চোখে আমার সর্বনাশ দেখতে চাই আরও সহস্র বছর গু। পুষ্প শিমুলের সহজ সাবলীল কথা শুনে অবস্থ। শিমুল পুষ্পর কাছে নিজেকে বইয়ের মতো খুলে দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পুষ্প মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তুমি বর কম প্রেমিক বেশি গু। শিমুল ঠোঁট প্রশস্ত করে হাসে। আপনার প্রেমিক আপনার জন্য রুমে কিছু রেখে এসেছে, গিয়ে দেখুন। দেখে পাগল প্রেমিকের তৃষ্ণার্ত মন ঠান্ডা করুন রানী সাহেব আগু। পুষ্প মাথা নাচিয়ে রুমে যায়। শিমুল রিসোর্ট থেকে বেরিয়ে যায়। পুষ্প রুমে এসে বিছানায় একটা লাল শাড়ি পায়, সাথে লাল চুড়ি, শর্ট হাতা, কালো রঙের ব্লাউজ, কালো টিপ, সাথে একটা চিরকুট। পুষ্প উত্তেজিত হাতে চিরকুট হাতে নেয়। প্রথম প্রেমে পড়ার মতো শিহরণ সারা গা ছড়িয়ে যাচ্ছে। চোখের তারায় চাঁদের ঝিকিমিকি উজ্জ্বলতা নিয়ে চিরকুটে চোখ রাখে। প্রণয়িনী, আমার প্রণয়ের মাতাল বাতাস কি তোমাকে ছুঁয়ে যায় ঠিক আগের মতো? জানি এত বছরের সংসার এসব বলা খুবই ছেলেমানুষি, কিন্তু আমার যে পাগল প্রেমিক রূপে থাকতেই বেশি ভালো লাগে। ক্ষণে ক্ষণে তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে। লাল নীল বিষ ব্যথায় তোমাকে বিষাক্ত করে দিতে ইচ্ছে করে। তুমি কি বিষাক্ত হতে চাও? লাল শাড়ি দিয়েছি সোনা। শিমুল ফুলের মতোই আজকে লাল হয়ে যাও। ফুলের মতো রাঙানোর দায়িত্ব না হয় আমিই নিলাম। কি শিমুল ফুল সাজবে? সন্ধ্যা পেরিয়ে রাত হয়। চারদিকে ঝিঝি পোকা ডাকে। শিমুল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। ইচ্ছা করেই পুষ্পকে তৈরি হতে সময় দিয়েছে, তাই সে একটু দেরি করে এসেছে। রুমে এসে পুষ্পর মুখোমুখি হয়। পুষ্প শিমুলের সামনে এসে লজ্জা পায়। এত বছর পরেও লজ্জা পাওয়াটা বেমানান হলেও সে লজ্জা পাচ্ছে। শিমুল মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। লাল শাড়িতে পুষ্পকে সুন্দর লাগবে ভেবেছিল, কিন্তু এমন মাতাল করা সুন্দর লাগবে তা কল্পনা করেনি। পুষ্পর হাত ধরে বলল, এত সুন্দর লাগছে। ও মাই গড, আমার হার্ট ফার্ট বন্ধ হয়ে যাচ্ছে গিউ। পুষ্প লজ্জা লজ্জা চোখে শিমুলের গভীর চোখে চোখ রাখে। শিমুল ফুলের মতোই সেজেছি, হয়েছে না? শিমুল মনোযোগ দিয়ে দেখে। আস্তে করে তার পুরু ঠোঁটের ভাঁজে পুষ্পর লাল রাঙা ঠোঁট আলতো করে ছুঁয়ে দেয়। দহনে দুটো শরীর কেঁপে উঠে। শিমুল বলিষ্ঠ হাতে পুষ্পর কোমরে দুহাত দিয়ে ধরে উপরে উঠিয়ে নেয়। হয়েছে। আমি আরেকটু রাঙিয়ে দেই, আরেকটু লাল আভা মেখে দেই, শিমুলের রানীরূপে আবার আবির্ভাব করে দেই, আজকে নতুন করে শিমুল ফুল ফুটাই। পুষ্প কথা বলে না। বিবশ চোখে শিমুলের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে ঝড় হাওয়ার তালে শ্বাস নেয়। শিমুলের এমন আবেদনময় আহ্বানে নিজেকে সামলানোর ক্ষমতা তার নেই। চোখের পলকে বুঝিয়ে দেয় সে লাল আভা গায়ে মাখতে চায়। শিমুল মুচকি হাসে। এই নারীতেই তার সর্বসুখ। দেহের প্রতি ভাজে যেন সুখের হাতছানি। এত বছরেও যেন পুরনো হয় না। আসলে শিমুল পুরনো হতে দেয় না। নিজের মন মতো পুষ্পকে নিজের সামনে উপস্থাপন করে ভালোবাসায় দেহে মনে নতুনত্ব আনার চেষ্টা করে। সাজেকের ছোট রুমে ভালোবাসাময় টিপটাপ বৃষ্টি পড়ে। একে অপরের মাঝে ডুবে থাকতে চায়। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে শুয়ে আছে। শিমুল শক্ত করে পুষ্পকে জড়িয়ে নেয়। ফিসফিস করে বলল, তুমি আমার ফুল, আমার একান্ত ব্যক্তিগত শিমুল ফুল গো। পুষ্প শিমুলের লোমশ বুকে নাক ঘষে। তার জীবনের সবচেয়ে বড় পাওয়া শিমুল। তার জীবনে শিমুলকে বাছাই করার সিদ্ধান্ত মোটেই ভুল ছিল না। শিমুলের আদরে আবেশে বিড়ালের মতো বুকে মিশে বলল, তুমি আমার রাজা, আমার শিমুল রাজা, আমার নেতাগু। বাধা, বিপত্তি, অভাব, কষ্ট সব জয় করে যখন দুজন মানুষ এক হয়, ভয়কে জয় করে জীবন যুদ্ধে সফল হয়, তখন পৃথিবী আসলেই সুন্দর। আর পাশের মানুষটা যদি সত্যিকারের ভালোবাসার মানুষ হয়, তাহলে পৃথিবীর কোনো বাধাই তখন পথ রুখতে পারে না। সব বাধাকে আঙুল উঁচিয়ে দেখিয়ে দেয়া যায়, দেখো আমার এমন একজন আছে যে থাকলে আমি সব পারি। তেমনি পুষ্পর শিমুল আছে। সব ঝড় পেরিয়েও দুজনে সুখী। আমরা সবাই এমন কাউকেই আশা করি যার দিকে তাকালে নিজেকে সুখী ভাবা যায়।
যে পাশে থাকলে সব বাধা অতিক্রম করার সাহস পাওয়া যায়। আমরা সবাই এমন মানুষ খুঁজি। নিজেকে এমন কারো কাছে স্পে দিতে চাই। শিমুলের মতো নিজের করে তার শিমুল ফুল জয় করে নিতে চায়। ভালো থাকুক পৃথিবীর সকল শিমুল পুষ্প। পৃথিবীর সকল মানুষ তাদের মতোই জয় করে নিক ভালোবাসার মানুষকে, যাকে দেখলে শান্তি লাগে, মন ভরে। সমাপ্ত। যারা সাইলেন্ট পাঠক তারাও প্লিজ মন্তব্য করে যাবেন। আজকে সবার মন্তব্য আশা করছি। দীর্ঘ এতদিন আমার পাশে থেকে আমার গল্প পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো মন্দ যাই হোক সবাই রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। ভালোবাসা সবাইকে। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান মন্তব্য আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায়, আর যখন আপনারা একটি গল্প পড়ার পরেও কোনো মন্তব্য করেন না তখন ভিডিও বানানোর উৎসাহটাই হারিয়ে ফেলি। এতদিন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পের ভিডিও নিয়ে হাজির হব।